আপা আপনার ভিডিওটা বন্ধ হয়ে গেছে, প্লিজ ভিডিওটা একটু অন করুন। হ্যালো আপা। হ্যাঁ, করছি। হ্যাঁ হ্যাঁ। শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের সাপ্তাহিক সাহিত্যালাপের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের 21তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি সমকালীন বাংলা সাহিত্যের একটি অত্যন্ত প্রিয় ও পরিচিত নাম, কবি ও কথা সাহিত্যিক শামীম আজাদ। শামীম আজাদ সিলেটের মেয়ে, কিন্তু জন্মেছেন বড় হয়েছেন ময়মনসিংহে। সেখানেই তার বিদ্যালয় মহাবিদ্যালয়ের পাঠ। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর হন। এরপর শুরু হয় তার পেশা জীবন। সেটি মূলত অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিল। ঢাকা কলেজে তিনি বেশ কবছর বাংলা সাহিত্য পড়িয়েছেন। পাশাপাশি ওই সময়কার অত্যন্ত জনপ্রিয় একটি সাপ্তাহিক বিচিত্রার সঙ্গে সাংবাদিকতা সূত্রে যুক্ত ছিলেন। রেডিও টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করেও সুনাম কুড়িয়েছেন। পাশাপাশি লেখালেখি তো রয়েইছে। তিনি মূলত কবিতা দিয়েই শুরু করেছিলেন, পরে কথা সাহিত্য, অনুবাদ, শিশু সাহিত্য, বাংলা ছেড়ে ইংরেজি, বহুবিধ পরিচয় ক্রমে ক্রমে তার সঙ্গে যুক্ত হয়। এবং এর মধ্যে 90-এর গোড়াতেই তিনি প্রবাসী হন, বিলেতের জীবন বেছে নেন এবং অদ্যাবধি সেখানেই আছেন প্রায় 30 বছর ধরে। তবে তার লেখালেখিতে কোনো ঘাটতি পড়েনি, বরং তার এই প্রবাস জীবন তার লেখালেখির জগতেও একটা নতুন মাত্রা যোগ করেছে। সেটা আরো বিস্তৃত হয়েছে, একটা বৈশ্বিক অঙ্গনে তাকে নিয়ে গেছে এবং তার মধ্যে একটা বহুমাত্রিকতা যুক্ত হয়েছে। এবং এই পর্যন্ত তার প্রায় গোটা 40 গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে কবিতার বইয়ের মধ্যে রয়েছে স্পর্শের অপেক্ষা, ভালোবাসার কবিতা, হে যুবক তোমার ভবিষ্যৎ, ওম, জিয়ল জখম, জন্মান্ধ জুপিটার, চূর্ণ কবিতা ইত্যাদি। গল্পের মধ্যে রয়েছে প্রিয়ংবদা, শামীম আজাদের গল্প সংকলন, দুই রমণীর মধ্য সময়, কন্যাক ইচ্ছা ইত্যাদি। আর নিবন্ধের মধ্যে রয়েছে মধ্যবিত্ত বদলে যায়, বিলেতের স্ন্যাপশট, বিলেতের কথা, রানীর দেশে, রঙিন বেশে, জন্মদিনে রবীন্দ্রনাথ ইত্যাদি। তিনি একটি গ্রন্থ অনুবাদও করেছেন, দ্য হানি হান্টার্স, মধু শিকারী নামে। এছাড়া ইংরেজিতেও তার বেশ কিছু বই রয়েছে। তার গোটা তিনি গল্পগ্রন্থ রয়েছে, গোটা দুয়েক নাটক রয়েছে, একটি উপন্যাস আশু প্রকাশিতব্য। তিনি তার এই সমস্ত কাজের জন্য অনেক স্বীকৃতি এবং পুরস্কারও পেয়েছেন। লন্ডন থেকেই তিনি 2000 সালে লন্ডন আর্টস কাউন্সিল থেকে আর্টিস্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। 2016 সালে বাংলা একাডেমি যে সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার, সেটিতে তিনি ভূষিত হয়েছেন। গেল বছর তাকে গ্রিসের যে পোয়েটস আগোরা রেসিডেন্ট পোয়েট হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে থেকেছেন, কাজ করেছেন। আর এই বছর মাত্র কিছুদিন আগেই তিনি লন্ডন থেকে একটা বড় পুরস্কার পেয়েছেন, আর্ট ইন দ্য কমিউনিটির একটি বেশ সম্মানজনক পুরস্কার পেয়েছেন। তিনি লেখালেখি, শিল্প চর্চার পাশাপাশি বেশ কিছু সাংগঠনিক কর্মকাণ্ড যুক্ত। তিনি লন্ডনের যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের শাখা, ইউকে বিশ্ব সাহিত্য কেন্দ্র, তার প্রতিষ্ঠাতা। তিনি ব্রিটিশ বাংলাদেশি পোয়েট্রি কালেকটিভের প্রতিষ্ঠাতা। তিনি ডায়াসপোরা শেক্সপিয়ার নামে একটি সংগঠন গড়েছেন এবং বেশ কিছু জায়গায় তার অংশগ্রহণ আমাদের জন্য সুনাম বয়ে এনেছে। বিশ্বের সবচেয়ে বড় যে সাংস্কৃতিক উৎসব আপনারা জানেন, এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল, সেখানে তিনি 2011 সালে তিনি পারফর্ম করেছেন। কারণ তিনি কিন্তু এক ধরনের পারফরমেন্স আর্টিস্টও। গল্প কবিতা তিনি মঞ্চে উঠে অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তি সহকারেও উপস্থাপন করে থাকেন। একই পরিবেশনা তিনি করেছেন এর পরের বছরই লন্ডনের কালচারাল অলিম্পিয়াড হয়েছিল, সেখানে করেছেন। তার কবিতা ইংরেজিতে অনুদিত হয়ে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিউ ইয়র্কার, দ্য নিউ ইয়র্কার পত্রিকাতে 1997 সালে তার লেখা কবিতার ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে এবং এখনো গ্রিস, স্পেন, লন্ডন বিভিন্ন জায়গা থেকেই প্রকাশিত হয়ে থাকে। তো সেই বহুমাত্রিক শামীম আজাদের সঙ্গেই আজকে আমরা এই পাণ্ডুলিপি করে আয়োজনের আলাপচারিতায় মেতে উঠবো খানিকক্ষণ বাদে। তার মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প, তার শিল্প ভাবনা, তার সাহিত্য চিন্তা এবং সবশেষে তার একটি স্বকণ্ঠের পাঠ শুনে আমরা আমাদের অনুষ্ঠান ইতি টানবো। তো শামীম আজাদ, আপনাকে আনুষ্ঠানিকভাবে আমাদের জুমে যারা আছেন তাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পাণ্ডুলিপি করে আয়োজনের এই আয়োজনে। আমি আপনাদেরকে এই বিলেত থেকে শুভেচ্ছা জানাই এবং
এমন একটি চমৎকার সুবর্ণ সুযোগ আমার পাঠকের সঙ্গে, আপনাদের সঙ্গে আলাপচারিতার করে দেওয়ার জন্য আমি বিস্তারের কাছে অনেক কৃতজ্ঞ। আমি বিস্তারের পাঠক, বিস্তার আমাকে আমাকে বিস্তারিত করেছে নানান সময়, এবং বিস্তারের পর্যবেক্ষণের যে দৃষ্টিগুলো আছে সেগুলোকে আমি যথেষ্ট সম্মান করি। এবং আমি মনে করি যে আজকে তাদের আমন্ত্রণে এখানে এসেছি, এটাও একটা পুরস্কার। অনেক ধন্যবাদ। আমরা তাহলে আলাপন শুরু করে দিই। আমরা যথারীতি শুরুতেই শিল্পীর বা সাহিত্যিকের তার গোড়ার পর্বটা শুনতে চাই, তার সূচনা পর্ব। আপনার ক্ষেত্রে জানতে চাইবো বাংলা ভাষা বা সাহিত্য অধ্যয়নের ক্ষেত্রে আগ্রহটা তৈরি হওয়ার প্রেক্ষাপটটা কি, এবং এরপর যে আপনি সাহিত্য জগতে প্রবেশ করলেন এবং সেই থেকে অদ্যাবধি লেগে রয়েছেন এবং নিজেকে একেবারে সাহিত্য অন্তঃপ্রাণ একজন মানুষ হিসেবে আমাদের সামনে উপস্থিত করেছেন, সেই প্রেরণাটা এবং সেই সূচনার সেই গল্পটা যদি আমাদেরকে একটু বিশদে শোনাতেন। সূচনার গল্প তো শৈশব, কৈশোর, এগুলি থেকে শুরু করতে হয়। কিন্তু এই জায়গায় আমার মনে হয় আমাদের দর্শকরা একটা কথা মজা পাবেন, যে দেশান্তরী হবার পর আমার এদেশে 30 বছর, এবং দেশান্তরী হবার আগে বাংলাদেশে ধরুন আমি 20 বছর সাহিত্য চর্চা করেছি। ধরে নিতে পারেন বাংলাদেশের যতদিন বয়স ততদিন ধরেই আমি লিখছি। এই যে লিখছি, এখান থেকে লিখছি, দেশের বাইরে, মানচিত্রের বাইরের থেকে লিখছি, মানচিত্রের বাইরে যে আমাদের অভিবাসী জনগণ গেছেন না, তারা যা পান, কুটো পান, একটা কাঠের টুকরো পান, কোনো কিছুকে ভর করে তারা দাঁড়াতে চান অর্থনৈতিকভাবে। আর আমরা যারা শিল্পী সাহিত্যিক আছি, আমরা আসলে তখন খুঁজি যে কোথায় কি নির্ভর করে আমি একটু আমার দেশের সাহিত্যের স্বাদ দিতে পারি এই বাইরের মানুষকে। এটাও একটা আসলে অভিবাসী যে কোনো শিল্পী সাহিত্যিকের জন্য একটি বড় একটা লড়াই বলা যায়। আপু, আমি জানতে চাইছিলাম আপনি বাংলা সাহিত্য বা ভাষা পড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন কেন প্রথমত, এবং দ্বিতীয়ত কিভাবে সাহিত্যের জগতে ঢুকে গেলেন, লেখালেখি, প্রকাশনা, বইপত্র ইত্যাদি, ওই সময়কার গল্পটা যদি শোনাতেন আমাদের। হ্যাঁ, তো এখন এই পর্যায়ে এসে যখন ওগুলি করতে গেছি, তখন মনে হচ্ছে যে আমার সূচনা পর্ব কি ছিল। সূচনা পর্ব হলো বাংলা সাহিত্য, এবং আমি বুঝে গেছি যে বিদেশে যদি আমাকে দাঁড়াতে হয়, আসলে আমার মূল ধরে টানতে হবে। আমি বাংলাদেশ থেকে যে শিক্ষা, যে সাহিত্য, যে সংস্কৃতি দ্বারা আমার বিস্তার ঘটেছিল, আমি পরিচিতি পেয়েছিলাম, আমার কথা বলতে পেরেছিলাম, সেটার সূচনা বলা যাবে না যে বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়েছি বলে, বলা যাবে না যে কোনো একটা কিছু এসে দুম করে আমাকে পরিবর্তন করে দিল। কিন্তু মজার কথা হলো, সুন্দর একটা ব্যাপার, আমার মনে হয় যুদ্ধ আমাকে কবি করেছে 1971 সালে। তার আগে আমি গল্পই লিখতাম। এই যুদ্ধ, মুক্তিযুদ্ধ শুরু হবার পর এদিক থেকে যখন প্রচারপত্রগুলো নিতে আসতেন আমাদের মুক্তিযোদ্ধা বন্ধুরা, তখন দেখা গেল গল্পের পরিসর নয়, ছোট ভাবে কি করে স্লোগানের মতো তখন এই কবিতা লিখতে শুরু করি। তো বলতে গেলে সেটাই আমার শুরু, এবং তার বিস্তার ঘটেছে 72 সালে, যখন সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতাম। এবং প্রথম থেকে আমি একটা কথা জানতাম যে আসলে কোনো একটা বিষয় দিয়ে যে মানে আমি একটা বিষয় নেব আর আমি সুচ হয়ে ঢুকবো আর ফাল হয়ে বেরোবো, আমি তা নয়। আমার যা আনন্দ, আমার যা ভালোবাসা, আমি শিল্প সাহিত্যের জগতে সবকিছু করার চেষ্টা করেছি, তারপরে একটা পরিচিতি হয়তো দাঁড়িয়েছে। আচ্ছা, তো এরপর তো অনেক দূর জল গড়িয়েছে, অনেক বছর ধরে আপনি সাহিত্য চর্চা করছেন। বললেন যে বাংলাদেশে সমান বয়সী 50 বছরের মধ্যে আমি বললাম আপনার গোটা 40 গ্রন্থ বেরিয়েছে বাংলা, ইংরেজিতে এবং সাহিত্যের সমস্ত মাধ্যমে। তো আপনি আপনার মুখেই বলুন আপনার এই সামগ্রিক কর্মকাণ্ডের একটা সারাংশ যদি আমাদের সঙ্গে উপস্থাপন করতেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজগুলো, বাঁক বদলের মুহূর্তগুলো, যেগুলো অভিজ্ঞতা একেবারে সঞ্চারী যে অভিজ্ঞতাগুলো হয়েছে সাহিত্যের জগতে, সেগুলো নিয়ে যদি আমাদেরকে খানিকটা আপনার সঙ্গে নিয়ে যেতেন যাত্রায়। আপনার সঙ্গে গল্পই করি। আসলে লিখতে যখন শুরু করেছি, যখন পরিচিত হতে শুরু করেছি যুদ্ধের আগে, তখন ললনা পত্রিকা ইত্যাদিতে ছোট গল্প বেরোতো। যুদ্ধের পর সেই 72 সালের কথা, বিচিত্রায় যোগ দিলাম, আমার দিগন্ত খুলে গেল। নানান সাহিত্যিকদের দেখি, আমাদের পদাবলী নামে একটি কবিতা সংগঠন হলো,
শামসুর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, রফিক আজাদ, এদের সান্নিধ্যে আসতে শুরু করলাম। রফিক আজাদ তখন বাংলা একাডেমিতে কাজ করতেন, উত্তরাধিকারের সম্পাদক। এবং এই রফিক ভাই একদিন, আমি এখনো মনে করি আমার কবিতার গুরু রফিক আজাদ, ডেকে নিয়ে বললেন যে শামীম, তোমার গল্প খুব লিরিক্যাল হয়, এই শব্দটাই তিনি বলেছিলেন, তুমি কবিতা লিখতে আসো। তো যুদ্ধের সময় যেটা শুরু করেছিলাম, আমি মনে করি না সেটা আমার সূচনা ঘটেছে। আমার আসলে শুরু হয়েছে 72 বললেও কি হবে, তখন তো অল্প স্বল্প কবিতা লিখি। সত্যিকার অর্থে আমার প্রথম গ্রন্থ বেরোয় 82 সালে, এবং সেই স্পর্শের অপেক্ষা, ভালোবাসার কবিতা। এবং 8জন কবির এপিট ওপিট করে যুগলবন্দি বেরোলো ভালোবাসার কবিতা। আমার অপিঠে বেলাল চৌধুরী, রফিক আজাদের অপিঠে দিলারা হাফিজ, অসীম সাহার অপিঠে শাহজাদি আঞ্জুমানারা, রুবি রহমানের অপিঠে আসাদ চৌধুরী। বলতে গেলে তখনই আমি হয়তো দৃষ্টি আকর্ষণ করলাম, কিন্তু তখনও আমার একক বই বেরোয়নি। একক বই বেরিয়েছে 82 সালে। তো কবিতার জগতে কিন্তু এই একটা বড় ব্যাপার হলো। আমাদের সময় যেটা হতো বাংলাদেশে, যে ছোট ছোট কতগুলো আন্দোলন হতো, যেটা আমরা আন্দোলন বলতাম না, আড্ডার মাধ্যমে তার থেকেই পদাবলী তৈরি হলো। এবং আমরা তখন জাতীয় কবিতা উৎসবের শুরু করলাম, যে এই কবিদের সমাজ সচেতনতা নিয়ে প্রত্যেক বছর আমরা একটি অনুষ্ঠান করা শুরু করলাম। কারণ ওই সময় এরশাদ চলে এসেছেন। এরশাদ করলেন, টেড হিউজকে নিয়ে গেছেন ইংল্যান্ড থেকে। তারপর তিনি যেটি করলেন জাতীয় কবিতা উৎসব, এশীয় কবিতা উৎসব করলেন। তখন শামসুর রহমান, রফিক আজাদ, মহাদেব সাহা, রবিউল হোসাইন, এরা সবাই মিলে, এবং আমরা তখন তো একেবারেই মানে খেটে খাওয়া কবিতা কর্মী, আমরা করলাম জাতীয় কবিতা উৎসব। ওরা দেশীয়, ওরা এশীয়, আমরা করলাম দেশীয়। তো আমি বলবো যে আমার কবি হিসেবে কিছু দায়িত্ববোধ, কিছু চেতনাবোধ, এই ছোট ছোট আন্দোলনগুলো, সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার জন্য কিছু দায়িত্ববোধ তো কেউ কাউকে দেয় না, দায়িত্ববোধ নিজের থেকে জাগ্রত হয়। এবং সেটা দিয়ে আমার দেশের শুরু। কিন্তু বিদেশে এসে যে কথাটা প্রথমেই বলেছি, আমার মনে হয়েছে তখন যে আমি তো শুধু পড়াতে আসিনি, আমি একদিন এখানে ডেপুটি হেড টিচার হব, তারপর বাড়ার মধ্যে কোনো একটা স্থান আমি অধিকার করব, আমি তো তা ভাবিনি। আমার মনে হয়েছে যে আমি একজন লেখক। আমি যখন দেশ ছেড়ে এসেছি 90-এ, তখনই আমার গ্রন্থ প্রকাশিত হয়েছে, কবিতার গ্রন্থ আছে। আমি চিন্তা করেছি এদেশে আমি আমার দেশের ঘ্রাণ, শব্দ, বর্ণ কি করে আনতে পারি। সুতরাং এই শুরু হলো আমার ইংরেজিতে ভাষায় চর্চা। আর এইটা করতে গিয়ে আমার একদিন, এটা খুব একটা গল্পেরই মতো, ক্লাসের মধ্যে তো ইংরেজিতেই ছেলে মেয়েদেরকে কবিতা লিখাই, হঠাৎ মনে হলো যে আমি কেন শুরু করি না। আমি যেতগুলি ক্রিয়েটিভ ওয়ার্কশপের মাধ্যমে যখন তরুণরা লিখতে পারছে, আমারও নিজের তাতে একটু পরীক্ষা নিরীক্ষা করা উচিত। সেই হলো আমার ইংরেজিতে কবিতা লেখা শুরু, সেই হলো ইংরেজিতে অন্যান্য বিষয়। এবং একই সঙ্গে অদ্ভুতভাবে কিছু মানুষের, আপনি বললেন না আলম, যে একটা বাক বদল কি করে হয়, মানুষের জীবনে কতগুলো সুযোগ তাকে বাক বদলের ব্যবস্থা করে দেয়। দেখা গেল আমি নাটক লেখার একটা সুযোগ পেলাম, নাটকের প্রশিক্ষণ নিলাম এদেশে। নেবার পর হাফ মুন থিয়েটার কোম্পানির জন্য ওরা তখন লেখক চাইলেন। সেই শুরু হলো আমার আরেক পর্ব। এবং তখন আমি নাটক লিখলাম। নাটক লিখতে গিয়ে যেটা হলো, ক্রমশই আমি এদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে ধরন ধারণগুলো বুঝতে শুরু করলাম। এবং আমি আমার অবস্থান থেকে আমি আমার গল্পগুলো বলা শুরু করলাম। এবং আজ পর্যন্ত এখনো আমি ইংরেজিতেই লিখি, বাংলাতেই লিখি না কেন, আমার কবিতার মধ্যে কিন্তু একটা গল্প থাকে। এবং একই সঙ্গে আরো কিছু জিনিস যুক্ত হলো, যেটা মানে কিছু করতে হলে এখানে একটা প্রাতিষ্ঠানিক একটা প্রশিক্ষণ দরকারই হয়। আমি এখান থেকে এই যে কি বলা যায়, ইউনিভার্সিটি, সামারি ইউনিভার্সিটি থেকে আমি কিছু শিখলাম। সেটা হলো এ পোয়েট ইন এডুকেশন নামে স্নাতক করলাম। আরেকটা করলাম
স্টোরি টেলার ইন এডুকেশন, কারণ আমি তো তখন শিক্ষাক্ষেত্রে আছি। এই দুটো যখন স্নাতক আমি লাভ করলাম, তখন আমার আমার ভেতরের জোরটা বেড়ে গেল। আমি তখন দেখলাম পরতে পরতে, স্তরে স্তরে এই তত্ত্ব কথা এবং অনেক উপরের, এগুলিতে আমি কখনোই ভালো ছিলাম না। আমি বিশ্ববিদ্যালয়ে নীতি কথা, তত্ত্ব কথা, সেগুলিতে মোটামুটি টেনে টুনে পাশ করেছি। আমি দেখেছি যে দুটো কথা বলে তো, একটা হয়েছে যে আপনি মাইক্রো লেভেলে কি দেখেন আর ম্যাক্রো লেভেলে কি দেখেন। আমি দেখলাম আমি মাইক্রো লেভেলের লোক। আমি ওই চায়ের দোকানে, কফি শপে ছোট ছোট কবিদের সঙ্গে কাজ করে, মানে জীবন ঘনিষ্ঠ যে কাজগুলো করে সাহিত্যকে সমৃদ্ধ করা যায়, ওইভাবেই আমার যাত্রাটা হয়েছে। আচ্ছা, তো আপনি বাইরে আছেন, বাইরে অনেক কাজ করেন, কিন্তু আমি জানি দেশের সঙ্গে আপনার যোগাযোগ খুবই ঘনিষ্ঠ, প্রায়শই দেশে আসেন, দেশেও নানাবিধ অনুষ্ঠান ইত্যাদি করে থাকেন, নিয়ম করে আপনার বই বেরোচ্ছে। তো আপনি অর্থাৎ বাংলা সাহিত্যের সঙ্গে আপনার যোগাযোগটা বেশ ঘনিষ্ঠ। এখন আমি জানতে চাইবো আপনার বাইরের অভিজ্ঞতার আলোকে, যে বৈশ্বিক যে একটা অভিজ্ঞতা, যে একটা আন্তর্জাতিক সাহিত্যিক পরিমণ্ডলে ওঠা বসার যে একটা অভিজ্ঞতা, যে সেই আলোকে আপনি বাংলা সাহিত্যকে কিভাবে বিবেচনা করেন? বাংলা সাহিত্যের মান, তার বৈশ্বিক অবস্থান, এই মুহূর্তে যে সাহিত্য রচিত হচ্ছে সম্পর্কে আপনার মূল্যায়ন বা আপনার একটা অবস্থান কি বলতে পারেন? আমার নিজের, আমি মনে করি যে মূল্যায়ন করার মতো যোগ্যতা, অভিজ্ঞতা এগুলো আমার মনে হয় নেই। আমি 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 বিশ্বের সঙ্গে বাংলা সাহিত্যকে কখনো তুলনামূলক অবস্থানে দেখি না, যে যার যার প্রবৃদ্ধি তার তার মতোই হয়। আমরা যদি তুলনা করতে যাই তাহলেই দেখা যাব খুব ভুল করব। আমরা কেবলই ইংরেজি সাহিত্য সম্পর্কে আমাদের জানাশোনা আছে, স্প্যানিশ সাহিত্য, তারপর ইথিওপিয়ান সাহিত্য, অথবা ইরানিয়ান সাহিত্য আমি কতটা জানি, কাজে আমি ঠিক বৈশ্বিক প্রেক্ষাপট থেকে বলতে পারবো না। আমি দুটো সাহিত্য, আমাদের দেশ থেকে যেহেতু বড় হয়েছি, সাহিত্য পড়েছি এবং পরিণত একজন মানুষ হিসেবে এসেছি, সেই জায়গা থেকে যদি দেখি, এখানে এসে আবার একেবারে গোড়ার থেকে শুরু করার জন্য যা দেখেছি, তাতে আমার মনে হয়েছে আমি যখনই দেশে গিয়ে, আপনি আলম আপনি বলছিলেন যে দেশে গেলে কাজ করি, দেশে গেলে তো আমি এই যে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ রান করি, আমার অনেক ছাত্র ছাত্রী আছে। আমি ওই ছাত্র ছাত্রীদের দিয়ে আমি বুঝি যে আমার এখানের যারা ইংরাজি ভাষাভাষী ছাত্রছাত্রী এবং আমার দেশের বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের অবস্থান দিয়ে আমি সাহিত্যে আমাদের অবস্থানটা বুঝতে পারি। তখন আমি দেখি যে দুটোকে কখনোই আমি আলাদা করতে পারি না, শুধুমাত্র একটা ব্যাপারে আলাদা করি। আমি যখনই আমাদের দেশে গিয়ে আমি হয়তো কবিতা লেখার ওয়ার্কশপ করব, তার আগে কিছু কাজ করতে হয় তাদের মননটা তৈরি করার জন্য, তাদের আমি যা দেব তাদেরকে তা গ্রহণ করার জন্য, যেটাকে ইংরেজিতে বলে হয় ওয়ার্মিং আপ সেশন। অর্থাৎ কি, মূল জায়গাটা হচ্ছে প্রকরণ, প্রশিক্ষণ। এটুকু বাদ দিলে কিন্তু আমরা মনে হয় বৈশ্বিক দিকে বিশ্বের যা আছে আমরা তো অনুদিত হইনি সেভাবে, এবং অনুদিত হলেও হবে না। যার মূল ভাষায় যে যেভাবে আসতে পারেন, খলিল জিব্রানকে আমরা পড়ি ফিটজেরাল্ড দিয়ে, আমরা তখন তাকে বুঝি, আমি তো লেবাননের ভাষা জানি না। তো সবকিছুই কিন্তু ইংরেজির মাধ্যমে হচ্ছে। সেই জায়গাতে যখন চিন্তা করি আমাদের মানুষদের কথা, তখন ভাবি যে আমরা এর মধ্যে কতগুলো বিভাজন করে ফেলেছি, যার জন্য আমরা একাকার করে দেখতে পারি না। সেটা হলো ভূগোলকে টেনে এনেছি। আলম, আপনি এত ভালো অনুবাদ করেন, এত ভালো লেখেন, আপনি যখন বাইরে ছিলেন আপনাকে তখন বলা হতো প্রবাসী, আপনি এখন দেশি। এখন এই যে প্রবাসী এবং দেশি, এই এই ব্যাপারটা বিতর্কের নয়, এটা আলোচিত হওয়া উচিত। বাংলা ভাষা, বাংলাদেশের সাহিত্যে একজন ট্যাক্সিতে বসে লিখছেন না ঠাকুরগাঁয়ে বসে লিখছেন বা প্যারিসে বসে লিখছেন, আপনি যেটা খুব সুন্দর করে আমাকে ধরিয়ে দিয়েছেন, কোথায় যাচ্ছে এবং কি লিখছেন সেটাই বিবেচনা হওয়া উচিত। তখন দেখা যাবে যে আসলে এই মান কিন্তু আমাদের একই। আচ্ছা, এটা গেল সাহিত্য রচনার ক্ষেত্রে, কিন্তু সাহিত্যের একটা বিশেষ একটা পরিমণ্ডলও আছে। সাহিত্য শুধু লিখে যাওয়া না, সাহিত্য প্রকাশিত হতে হয়, এটা প্রকাশনা সংস্থা থাকে, পত্র পত্রিকা থাকে, সেখানে সাহিত্য সম্পাদনার বিষয় আছে, পাণ্ডুলিপি এর সম্পাদনা,
বইয়ের আলোচনা সংস্কৃতি, সমালোচনা, অনেকগুলো বিষয় মিলিয়ে একটা সাহিত্য জগৎ, সাহিত্য পরিমণ্ডল গড়ে ওঠে। আমাদের সেই সাহিত্যিক পরিমণ্ডলটা কতখানি প্রাপ্তবয়স্ক হয়েছে, কতখানি পেশাদার হয়ে উঠতে পেরেছে, বা কতখানি, আমি আবারও বলবো যে একটা 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 আন্তর্জাতিক মান আছে, সবকিছুরই একটা ন্যূনতম একটা মান আছে, আমরা কতক্ষণ সেখানে পৌঁছতে পেরেছি। কারণ আপনার বইও দেশ থেকে বেরোয়, আপনার লেখাও ছাপা হয়, প্রকাশকদের সঙ্গে আপনাকেও ওঠা বসা করতে হয়, পাঠকের কাছেও আপনাকেও পৌঁছানোর চেষ্টা করতে হয়। সেই অভিজ্ঞতাটার আলোকে আপনি আমাদের বাংলাদেশের সাহিত্যিক পরিমণ্ডলটাকে কিভাবে বিচার করবেন? চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন। কারণ এখানে আমরা পরিসংখ্যান নয়, আমরা গুণগত মান নিয়ে কথা বলছি, আমরা সার্বিক একটা আবহ নিয়ে কথা বলছি, এবং সেই সার্বিক আবহ, গুণগত মান এবং পুস্তক প্রকাশনা, পাণ্ডুলিপি এবং এর ভেতরে যে একটা জাল আছে, এই জালটা কতটুকু শুদ্ধ, কতটুকু শক্ত, কতটুকু যৌথবদ্ধ, এই ব্যাপারটাতে আমি নিজে নিজে মনে করি যে আমি নিজে একজন ভুক্তভোগী। আবার একই সঙ্গে আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি, কারণ আমার মতো অবস্থানে খুব কম মানুষ আছেন যারা দেশের বাইরে থেকে গিয়েই সঙ্গে সঙ্গে দেশের সঙ্গে একাত্ম হয়ে আলাদা করা যায় না। কেউ আমাকে প্রবাসী বলেন না, কিন্তু এরকম খুব কম সংখ্যক আছেন। কিন্তু আমি তখনই লক্ষ্য করেছি যে সামগ্রিকভাবে আমাদের এর প্রবৃদ্ধি, এর অবস্থান, এর মধ্যে একটা ন্যায্যতা, এর মধ্যে লেখক প্রকাশককে সম্মানী দেয়া, তাদের রয়্যালটি, এটা অনেকটা বাণিজ্যিক আমাদের দেশে, বাণিজ্যিক। এবং কিছু কিছু ব্যাপারে যেটা আছে যে 21 কেন্দ্রিক আমাদের একটা লক্ষ্য থাকে, সারা বছর 21-এ কি বেরোলো, কিন্তু 21 কেন্দ্রিক কজন প্রুফরিডার তারা প্রশিক্ষণ নিয়ে যান, কজন বই যারা বাঁধাই করেন, দেখা যাবে এটাও কিন্তু কোরবানির ঈদের মতো, যে কয়েকজন চাপাতি নিয়ে ঘোরাঘুরি করে, তাদেরকে ডেকে এনে আমরা মাংস কাটতে বলে দিই। তো 21-এর সময় ঠিক আমার মনে হয় যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। 2, আমরা যখন লেখালেখি করেছি, আমাদের কোনো লেখা প্রথমেই কোনো প্রকাশকের কাছে দিতে পারিনি, আমরা সেই লেখাই দিয়েছি যেই লেখা কোথাও না কোথাও আগে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আপনি যদি মনে করেন একটা ছাঁকনি, এই ছাঁকনির ভেতর দিয়ে তো আপনি তুলে ধরবেন যা আপনি দর্শককে দিতে চান। প্রথম ছাঁকনি ছিলেন আমাদের পত্রিকার সম্পাদকরা, এবং এই পত্রিকার সম্পাদকদের অভিজ্ঞতা যেমন ছিল, তাদের বানান, তাদের তাদের বোধ, এবং প্রত্যেক জায়গায় সাহিত্য সম্পাদক। আমি এখনই মানে আমরা যারা লিখেছি আমরা বলি যে আমাদেরকে সম্পাদকরা আমাদেরকে তৈরি করেছেন। আমাকে শাহাদত চৌধুরী যা তৈরি করেছেন, আমি এতদিনে আমি তাই আসলে করে খাচ্ছি। আমাকে আহসান হাবিব ভাই যেভাবে করেছেন, রফিক আজাদ ছিলেন রোববারের সম্পাদক, গাজী শাহাবুদ্দিন ছিলেন সন্ধানী সম্পাদক। তো এখন যদি আমরা দেখি, আমি বলবো যে আমি সব জানি না, তরুণ সম্পাদকরা আছেন। আমি একটা যে ব্যাপারটা উপলব্ধি করতে পারি, কারণ আমি 2 জায়গায় সমানভাবে সাঁতার কাটতে পারি বলে মনে করি, যে একটা গোষ্ঠীবদ্ধতা হয়ে গেছে। ইংরেজিতে যেটাকে বলে সিন্ডিকেট বলা হয়। কিছু পত্রিকা কিছু লেখককে লেখকই বানিয়ে দেয়। এই জোরটার দরকার আছে, এই লেগাপটা দরকার আছে, ধাক্কা দেওয়ার দরকার আছে। কিন্তু তারপরেও পক্ষপাত, দুষ্টতা নিয়ে আমার নিজের মনে প্রশ্ন আছে। পত্রিকা লেখক তৈরি করছে, পত্রিকা পুরস্কার দিচ্ছে, সাহিত্য পত্রিকা পুরস্কার দিচ্ছে, বিভিন্ন জায়গায় অসংখ্য পুরস্কার দিচ্ছে, কিন্তু পুরস্কারের সঙ্গে অনেকে আমাদের 21-এর পুরস্কার পেয়ে একটা ঘুম দেন, এবং যেখানেই যাবেন তার নামের পেছনে 21-এ পদক প্রাপ্ত, যেখানেই যাবেন তিনি স্বাধীনতা পদক প্রাপ্ত। আমাদের দেশের পুরস্কারগুলোর সঙ্গে দায়িত্ববোধ জুড়ে দেওয়া দরকার। আমি যদি একটা পুরস্কার পাই, আমাকে এখানে একটা চুক্তিতে স্বাক্ষর করতে হবে, অর্থ শুধু নয়। আমি ওই অর্থগুলি তখনই পাবো আমি 10টা স্কুলে গিয়ে বক্তৃতা দিব, আমি 3টা গ্রামের কি বলা যায় মাদ্রাসায় গিয়ে আমি কথা বলবো, দেশের কথা বলবো, এবং আমার চেতনা নিয়ে আমি কথা বলবো। এবং এগুলোর
কিছু যদি আমরা 21 বছর ধরেই ধরুন কতজন কত বড় হয়ে গেলেন, এবং আমার এই পুরস্কার নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমাকে তো একটা প্রবাসী লেখক বানিয়ে ফেলেছে, এবং এই প্রবাসী লেখক হিসেবে আমাকে সৈয়দ ওয়ালিউল্লাহ যখন দেয়া হলো, আমি বারবার বলেছি আমি নিতে চাই না, 3 বছর ধরে। তারপরে আমি নাম উল্লেখ করব না, বিখ্যাত সাহিত্যিক কথা বলেছেন, বাংলা একাডেমি থেকে আধিকারিক কথা বলেছেন। আমি বললাম ভাই আমাকে এটা দিলে তো এরপর আপনারা বাংলা একাডেমি পুরস্কার দিবেন না। না না, সেটাও দেওয়া যাবে। এই যে এই যে বিভাজনগুলো, এই বিভাজনগুলো কি দেশে যারা আছেন, কর্তা ব্যক্তি সাহিত্যের যারা আছেন, তারা কি একটু প্রতিযোগিতার মুখে পড়ে যান যদি পরিসর বাড়ানো হয়? এটা এই কথাটা তাদের ভাবতে হবে। যত পরিসর বাড়ানো যাবে, বাংলা মায়ের আঁচলে যত আসবে তত ভালো। এবং এখানে একটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে যাকে যাকে আনা যায় তাকেই সেই জায়গাটা দিতে হবে। তো আমি আবার সেই জায়গাটা একদম ছোট করে বলি, প্রকাশনা, প্রুফ রিডিং, বাইন্ডিং এবং বইয়ের মান, এখানে একটা ব্যাপার হতে পারে, কিছু সম্পাদনা সংস্থা করতে পারে। এই সম্পাদনা সংস্থাগুলোতে একজন সাহিত্যিক থাকবেন, একজন ইলাস্ট্রেটর থাকবেন। যেমন আমরা একটা গড়েছি, আমার মনে হয়েছে যে প্রথমে যে ছাকনিটা তারা যদি সেটা করেন, অবলম্বন করেন, অন্তত নাম হবে যে ওখান থেকে আমরা বিদেশের বইগুলোতে দেখি যে এডিটর থাকেন। আমি বলবো যে আমাদের এত ব্যাপক হারে আমাদের বইগুলো বার হয়, সেখানেও লেখক কিন্তু আমাদের দেশে অর্থ দিয়ে বই প্রকাশ করেন। অর্থই যখন যিনি যখন দেবেন, তখন কেন তিনি চিকিৎসকের কাছে যাবেন না, যে চিকিৎসক তার রোগটা ধরিয়ে দেবেন, এবং তার যদি দেখা যায় যে স্বাস্থ্য ভালো করার জন্য কিছু কিছু অনুপান দরকার, চিকিৎসক সেটা ধরিয়ে দেবেন, এবং বাকিটুকু তার মেরামত করে তাকে বাজারে ছাড়া উচিত। হ্যাঁ, অনেকটা ধারণা পাওয়া গেল। আমি সেটাই আসলে জানতে চাইছিলাম যে আমাদের প্রকাশনার পেশাদারিত্ব কতটা হয়েছে বা পুস্তক সম্পাদনা সংস্কৃতি কতটা গড়ে উঠেছে। আমার গত প্রশ্ন আরো একটা ছোট্ট একটা ইঙ্গিত ছিল পাঠ সংস্কৃতির বিষয়, অর্থাৎ পাঠাভ্যাসের বিষয়টা কেন, সেটা আমি জানতে চাইছি। কারণ আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ইউকের, এবং অর্থাৎ এই সূত্রে নিশ্চয়ই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কেও আপনার কিছুটা ধারণা, কিছুটা অভিজ্ঞতা আছে। আপনার কি মনে হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই দীর্ঘ একটা চর্চার ফলে আমাদের পাঠাভ্যাস কতখানি বেড়েছে, আমাদের পাঠ সংস্কৃতির কতখানি উন্নয়ন হয়েছে, এবং আপনাদের প্রবাসী বা পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বাংলাকে আপনারা কতখানি, বাংলা সাহিত্যে কতখানি পরিচিত করাতে পারছেন, চ্যালেঞ্জগুলো কোথায়, কিভাবে এর উত্তরণ হতে পারে বলে আপনি মনে করেন? অনেক অনেক শুধুমাত্র এই প্রশ্ন দিয়ে আজকে আমাদের সাক্ষাৎকার শেষ করতে পারতাম। আমি ছোট করে বলি, পাঠাভ্যাস এক একটা যুগে এক একটা সময়ে আমরা আমরা মন স্থির করেছি অভিভাবক হিসাবে, শিক্ষক হিসাবে, যে ভবিষ্যতে যে মানুষটি হবে তার তার চিন্তা চেতনায় কি দেয়া উচিত, সেই হিসাবে আমরা জানি যে পাঠাভ্যাসটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এই পাঠাভ্যাসের জন্য লাইব্রেরি ছিল, এবং লাইব্রেরি বাংলাদেশের বিশ্ব সাহিত্য কেন্দ্রেরও আমি সূচনাকালের একজন কর্মী, এবং জনগণের কাছে বইগুলি নিয়ে যাওয়ার কথা চিন্তা করা হলো, তাদেরকে কিছু উৎসাহ দেওয়া হলো যাতে চর্চা করতে পারেন। একটা অল্টারনেটিভ একটা একটা আমি বলবো বিশ্ববিদ্যালয়ই হয়ে গেছে আমাদের বাংলাদেশের বিশ্ব সাহিত্য কেন্দ্র। তো এখন কথা হলো যে প্রযুক্তি কিন্তু ওই জায়গায় আর থেমে নেই। প্রযুক্তির কারণে যে অন্তর্জাল, অনলাইন, এগুলিতে এখন ই বুক, তারপরে রিডিং, আমরা একটা সময় যখন ভেবেছি, যখন দেখা গেল যে ক্যাসেট সভ্যতা আসলো, আমরা ভাবলাম যে কিছুতেই আর মানুষ তো আর পড়বে না। তারপরে যখন এখন অনলাইন হলো, তাহলে মানুষ কি করে পড়বে? কিন্তু সনাতনী কিছু ব্যাপার আছে, সেই সনাতনী পাঠ্যাভ্যাসের জন্য কিছু পরিকল্পনা আমাদের রাখতেই হয়। যেমন করে ভাষার ব্যাপারে, ভাষা নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা হয়, কিন্তু ভাষার যে সত্যিকার অবস্থান এবং তার ব্যাকরণ সম্মত ব্যবহার নিয়ে যেরকম আমরা ভাবি, সেরকম পাঠ্যাভ্যাসে হচ্ছে একটি জরুরি বিষয়। এখন আপনি আন্ডারগ্রাউন্ডের ট্রেনেই পড়ুন, ই বুকই পড়ুন, কিন্তু পড়তে হবে। এবং অনেক সময় যখন গাড়ি চালাচ্ছেন তখন পড়ার বদলে মানুষ শুনছে। তো
এখন আপনি তাকে কি পাঠ করতে দিবেন? এটাও আবার বলি, ডাক্তারের অ্যানালজি দিয়ে বলি যে প্রেসক্রিপশনটা করতে হবে তাদেরকে যারা তার সুযোগটা তৈরি করছেন। অর্থাৎ যে যা বই পড়বে, যেভাবে তার পাঠাভ্যাসের সুযোগ করে দিবেন, যেটা আলোচনায় নিয়ে আসবেন, তার মানসিক বৃদ্ধিটা ওরকমই হবে। আমাদের দেশে 3 ধরনের ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা আছে। ত্রিমুখী শিক্ষা ব্যবস্থায় 3 ধরনের পাঠাভ্যাসের দিকে তারা ইঙ্গিত করে। তখন ফলে একটা সমন্বিত ধারা তৈরি হয়নি। সমন্বিত ধারা করার অজুহাতে আপোষ করা হয়েছে। আপোষ করার ফলে যখন আপোষ নীতি করা হয়, তখন আপোষ নীতি যখন দর কষাকষিতে আমি যাব, আমি দেখব আমি কি করে উপরে উঠতে পারি। আমি নিচে নেমে আমি ছাড় দিলে আমি কিন্তু ক্রমশ নিম্নগামী হব। তো এর সঙ্গে কিন্তু অনেক কিছুই বলে ফেললাম। আমি বলতে চাই যে পাঠাভ্যাসের ব্যাপারেও তাই হয়েছে, যে লাইব্রেরিগুলোতে এমনকি দেখেছি যে যে গ্রন্থগুলি এসেছে সেগুলো নিয়ে আমাদের যথেষ্ট চিন্তার বিষয় আছে, কি পড়াচ্ছি, কেন পড়াচ্ছি। আচ্ছা, আপনি একটা সংগঠন ডায়াসপোরা শেক্সপিয়ারের প্রতিষ্ঠাতা, তো এই সংগঠনটি সম্পর্কে একটু জানান আমাদেরকে, লক্ষ্য উদ্দেশ্য কর্মকাণ্ড, এবং এর সূত্র ধরেই ডায়াসপোরা সাহিত্যে বাঙালি অভিবাসীদের লেখকদের কি অবস্থান, তারা কিভাবে এর সঙ্গে নিজেদেরকে যুক্ত করছে, কি ধরনের অবদান রাখছে ডায়াসপোরা সাহিত্যে। আপনি নিশ্চয়ই ভালো করেই জানবেন এই বিষয়ে, যেহেতু আপনি একটা সংগঠনই করেছেন। একটু আমাদেরকে বিশদে জানান। ডায়াসপোরা শেক্সপিয়ার এবং বার্ডস উইদাউট বর্ডার্স, এই দুটো সংগঠনই, বার্ডস উইদাউট বর্ডার্স টাও তৈরি হলো শেক্সপিয়ারের 400 বছর উদযাপন উপলক্ষে। তাতে 12 জন কবি বিশ্বের বিভিন্ন জায়গায়, যাদের জন্মস্থান বা অরিজিন বলে ওরা, আমি 12 জনের একজন ছিলাম। তো সেই ধারণার দ্বারা আমি উদ্বুদ্ধ হয়ে দেখলাম যে শেক্সপিয়ার আমরা অনুবাদে যত পড়েছি, শেক্সপিয়ার যত অনুদিত হয়েছেন, মূল ভাষায় শেক্সপিয়ার অত লোক পড়েনি সারা বিশ্বে যদি ধরি। অর্থাৎ এই অনুবাদের ব্যাপারটাও আমার মাথার মধ্যে এলো, যে অনুবাদের ব্যাপারটা এমন হওয়া উচিত যেটা মূলের মতো শব্দ করে, মূলের মতো শব্দ, ঘ্রাণ, বাণী পাওয়া যায়। আমি নিজে তো অনুবাদ করি এবং অনুবাদের কিছু প্রক্রিয়াতে প্রশিক্ষণ নিয়ে একটা, সেটা হয়তো আরেকদিন আপনাকে বলা যাবে। যার কারণে দেখা গেছে যে ভাষার 1 নম্বর ভাষা এবং 2 নম্বর ভাষা, যে ভাষার থেকে আমি ভাষান্তর করব সেটা হলো 2, আর তাহলে হচ্ছে এর সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে সেই ভাষার প্রধান একজন কবি বা সাহিত্যিক থাকতে হচ্ছে, দ্বিতীয় ভাষার আরেকজন প্রধান এবং কবি বা সাহিত্যিক থাকবেন, কিন্তু দ্বিতীয় ভাষার যিনি থাকবেন তারও প্রথম ভাষা নিয়ে জ্ঞান থাকতে হবে কিছুটা। আমরা একটু ডায়াসপোরা সাহিত্য সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ডায়াসপোরা সাহিত্য বলতে আপনি কি বোঝেন, আমাদের একটু বুঝিয়ে দিন ব্যাপারটা, এবং ডায়াসপোরা সাহিত্যে বাঙালি অভিবাসীদের অংশগ্রহণ কতটা আছে সেই সম্পর্কে একটু মূল্যায়ন। আচ্ছা, ডায়াসপোরা সাহিত্যে আমি একটু দূরে সরে গেছি এই কারণেই যে এর মধ্যে অনুবাদ একটা বড় জায়গা দখল করে আছে। যে অনুদিত হয়ে ডায়াসপোরা যদি বলি, আমরা ডায়াসপোরা আসলে সেই অর্থে আমি ডায়াসপোরা মানি না, আমি নিজে মানি না, তো সেই জন্য আমি হয়তো ঘুরিয়ে বলছিলাম যে সাহিত্য সবই সাহিত্য, কোন ভাষায় হচ্ছে, কাদের জন্য হচ্ছে, সেটাই আসলে প্রণিধানযোগ্য হওয়া উচিত। এখন ওই যে বললাম, দেহে তো আপনিও বাইরে ছিলেন, আপনিও তো ডায়াসপোরার লেখক ছিলেন, তো দেহে আমরা এরকম অনেকে রয়ে গেছি এখানে। আমি বর্তমানের সাহিত্যিকদের কথা বলি, ব্রিটেনের সাহিত্যিকদের কথা বলি, জিয়া হায়দারের কথা বলি, তামিমার কথা বলি, মনিকা আলী বলি, এরা 3 জনই বাংলাদেশে জন্ম নিয়ে এসেছেন। আমরা যদি এদের কথা মাথায় নিয়ে চিন্তা করি, ঝুম্পা লাহিড়ীর কথা, আমরা যদি আরো উপরে চলে যাই, সালমান রুশদির কথা বলি, এরকম যদি বলি, প্রত্যেকেই দেখা যাবে ডায়াসপোরার সাহিত্যিক হলেও মূল বিষয়বস্তু কিন্তু তাদের যেখান থেকে এসেছেন, যেখান থেকে তাদের শিকড়, সেটাই এনেছেন। এবং সেটা খারাপ কিছু না, কারণ এর একটা চাহিদা রয়ে গেছে। এখন বাংলাদেশের যাদেরকে ডায়াসপোরা বলে আমরা মনে করছি, তারাও তাই নিয়ে লিখেছেন। কারণ ইংরেজি ভাষায় আমি বলি বাংলাদেশের কাঁচা মালটা
এখনো খুব কম ব্যবহৃত হয়েছে, যে অপার একটা সমৃদ্ধ ভান্ডার রয়ে গেছে ইংরেজি ভাষায়, সেটাকে আনা। আরেকটা হচ্ছে বাংলায় যারা লিখছেন তারা যেহেতু ভূগোলের বাংলাদেশের ম্যাপের বাইরে রয়ে গেছেন, তাদের প্রকরণ, তাদের পরিবেশনা, এগুলিতে বৈশ্বিক যে একটা হাওয়া লেগে বিষয়বস্তু হোক বাঙালি, কিন্তু তার প্রকরণে একটা ঝাঁজ এসেছে, প্রকরণে একটা রং লেগেছে, যেগুলো আসলে বাংলাদেশের মূল ভূখণ্ডে বসে লিখলে হয়তো হতো না। আমার নিজের কথাই বলি, আমি ভূখণ্ডের বাইরে থেকে লিখছি, কিন্তু আমি বলি, আমার পরিচিতি নিয়ে বলি, আনারের অন্তরে শাকিন স্ট্রবেরি অধরা, ফলদেহে গাঁথা তুর্য সংযমের অমরা, বাসন্তী প্রভাতে আমি বৃষ্টি পরবাসী, ধানেরও সৈকতে আমি তুলসী মালা দাসী। এটার এক জায়গায় আছে রুবিকন ছিড়িয়ার কাঁদি রোজ রোজ, বর্ণভেদে আঁকা আমি অন্ত্রের অভ্যাস, কিন্তু নেশা ভেদে মন আর কর্পূরে মাস। তো আমাদের বর্ণভেদে অন্ত্রের মধ্যে যে অভ্যাস, সেটা হলো ডায়াসপোরার মানুষের, সেই অভ্যাসটাই প্রতিফলিত হয় তার সামগ্রিক পরিবেশনা, যেটুকু সে আয়ত্ত করতে পেরেছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। সেই জন্য আমাদের সাহিত্যে, বাংলা সাহিত্যে বলবো যে যাদেরকে আমরা বলছি বা ডায়াসপোরার সাহিত্য, এটা আসলে এরা যদি এইটুকু প্রদান না করতেন, বাংলাদেশে বাংলা সাহিত্যের মধ্যে এই ধরনটা বা এই স্বাদটা, এই শুশ্রূষাটা আমরা পেতাম না। অনেক ধন্যবাদ। আপনার পরিচয়ের ক্ষেত্রে আমি নিজেও বলেছি যে আপনি একজনের পারফর্মিং আর্টিস্ট, এবং আপনি নিজেও বলেছেন আপনি স্টোরি টেলার, এবং এটা আমরা সবাই জানি যে আপনি মঞ্চেও সাহিত্য পাঠ করেন, পরিবেশন করেন একটা নিজস্ব রীতিতে। তো সেই স্টোরি টেলিং এর পেছনের ইয়েটা, প্রণোদনা তো আমাদের জানাবেন। পাশাপাশি ওটা সূত্র ধরে যে আপনি যেটা করেন আসলে শিশু কিশোরদেরকে উদ্বুদ্ধ করার জন্যই, তো সেই শিশু সাহিত্য, কিশোর সাহিত্য আমাদের দেশে, বাংলাদেশে যা রচিত হচ্ছে এবং আপনি ব্রিটেনে যা দেখছেন, তার যদি একটা তুলনামূলক আলোচনা বা কেমন, কোথায় আমাদের অর্জন, কোথায় আমাদের ঘাটতি, যদি আপনার অভিজ্ঞতা থেকে বলতেন। তবে প্রথমে আপনি স্টোরি টেলিং এর গল্পটা আগে শোনান আমাদের। পৃথিবীর আদিম গল্পই হচ্ছে স্টোরি টেলিং, মৌখিক সাহিত্য। এবং আরেকটু বলি, গল্প শুধু ছোটদের জন্য বলি না, বড়দের জন্য গল্প বলি। আমাদের দেশে আমরা ঘুমপাড়া নিয়ে গানের কথা জানি, মা গল্প বলতে বলতে ঘুম পাড়ান, দাদির কাছে গোল হয়ে গল্প শুনি। কিন্তু বড় বড় মানুষদেরও দেখবেন আসরের মধ্যে একজন মানুষের গল্প শুনতে খুব ভালো লাগে, কারণ সে যখন এই আমাদের জানা গল্পগুলোই আমাদেরকে এমনভাবে পরিবেশন করে, তখন এটা একটা আমি বলবো সাহিত্যিক একটা চোর দেখা যায়, সাহিত্যিক অভিব্যক্তির একটা চোর আছে। তো এখানে এটাও কিন্তু এই প্রশিক্ষণটা পাবার পরেই কিন্তু করতে পারছি। এবং তার মধ্যে যেটা বলে যে কোনো ব্যাপারই তুমি বলো না কেন, বিজ্ঞান হতে পারে, চিকিৎসা শাস্ত্র হতে পারে, তুমি যা করছো সেটা, গল্পটা যদি লোকের ভালো লাগে তখন তোমার জায়গাটা হয়ে যায়। তো সেভাবেই গল্প বলা, এবং এই গল্প বলাটাও একটা আনন্দের জন্য বলি, বিনোদনের, 1000 লোকের সামনে মাইক্রোফোনে বলা যায়, আবার 6 জন মানুষের কাছেও বলা যায়। এবং এই গল্প বলতে গেলে ইউরোপের গল্প, বাংলাদেশের গল্প বা আফ্রিকার গল্প, কোথায় যেন একটা মিল আছে। সুতরাং যেমনই দর্শক হন না কেন আমাদের সামনে আসেন, দেখা যায় যে তারা আসলে নিজের দেশের গল্পের সঙ্গে তার একটা সংযোগ খুঁজে পান। অর্থাৎ দেখা যাচ্ছে যে গল্প বলা প্রক্রিয়ার মাধ্যমে একটা অদ্ভুত একাত্মবোধ তৈরি করা যায় শ্রোতার সঙ্গে। নাটকে যেমন অনেক বড় বড় অভিনেতা আছেন, সেদিন নূরও বলছিলেন যে নাটকে মানুষের লোকের সামনে গিয়ে অভিনয় করতে গেলেই অন্যরকম লাগে, গল্প বলাটা তাই। এই গল্পটা ছাপা হলে একরকম লাগবে, নিজে নিজে পড়লে একরকম লাগবে, আরেকজন জলজান্ত গল্পটা উঠিয়ে নিয়ে আসবে। তো আমাদের দেশেও এই গল্পটা আছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে এটাকে আরো কিন্তু ব্যবহার করা যায়, এবং গল্প ব্যবহারের কিছু টুলসও আছে। আমি যখন এখানে গল্প বলি বাংলাদেশের, আমি একটা প্লাস্টিকের খেজুর গাছ নিয়ে যাই, ছোট্ট একটা গাভী নিয়ে যাই, এগুলি হচ্ছে ছোট পরিসরে যখন আমি বলবো। বড় পরিসরে যখন বলবো তখন আমার ভঙ্গি,
আমার গলার স্বর, এবং ওই যে পেছনে 500 জনের পেছনে যিনি আছেন তিনিও যাতে বোঝেন তাকে গল্পটা বলছি, তার কতগুলো প্রক্রিয়া আছে। তো কাজে শিশু নয়, বড়দের ছোটদের, এবং এটা তো আমার পেশাও, এটা অনেক সময় বলা হয়ে থাকে। যেমন আপনি একজন লেকচারার নিয়ে আসবেন, আপনি এখন তাকে বলবেন যে আমার ইউনিভার্সিটিতে আপনি 2টো লেকচার দিবেন, এবং আপনি বলবেন যে এখানে রঙের ব্যবহার কি করে শিল্প সাহিত্যে গুরুত্ব পেল সেই আমাদের প্রাথমিক যুগ থেকে শুরু করে গুহা চিত্র থেকে। তো সেরকমই আমাদেরকে স্টোরি টেলার হিসেবে ডেকে নিয়ে যায়, বলে আমরা এই ব্যাপারটা তাদেরকে বোঝাতে চাই। তখন নিজে একটা গল্প লিখি এবং সেই গল্পটা লিখে ওইটা পরিবেশন করি। বাহ, এটা এটা নতুন মাধ্যম, আসলে শিক্ষণের একটা নতুন মাধ্যম এটা হতেই পারে। তো আজকে যেহেতু আমাদের এই অনুষ্ঠানের শেষে একটা পাঠ পর্ব রয়েছে, আমরা আশা করব আপনি একটা বড়দের গল্প গোছের কিছু যদি একটু, যেভাবে আপনি স্টোরি টেলিং করেন, অভিনয় করে দেখান, সেরকম কিছু যদি করতে পারেন ভালো হয় আর কি। আমি আমরা তো একটা কবিতা প্রিন্ট করে ঠিক বসেছিলাম আছে, যে অসুবিধা নাই, যদি সেরকম থাকে এটা আমাদের যেটা নতুন অভিজ্ঞতা হতো আর কি, কিভাবে মানে স্টোরি টেলিং এর মাধ্যমে একটা গল্প পাঠ করে শোনা যেতে পারে আমি বড়দের এরপরে জন্য। বিস্তারে হ্যাঁ গেলে হ্যাঁ। অনেক গল্পের আসে। আচ্ছা, তো আমরা এগোই, আমাদের পরবর্তী আরো 2-3টা প্রশ্ন রয়েছে, এরপর আমরা একটা মুক্ত আলোচনাও করব। লাইভে অনেকে দেখছে, অনেকে মন্তব্য করছে, সেগুলো নিয়েও আপনার সামনে আসবো। গতকাল বিজয় দিবস গেল, 16ই ডিসেম্বর আমাদের 50তম বিজয় দিবস, এবং এর সঙ্গে যুক্ত একেবারে অঙ্গাঙ্গী ভাবে একটি নাম যুক্ত, বিজয় ফুল। আর সেই বিজয় ফুলের সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে যুক্ত আরেকটি নাম শামীম আজাদ। আপনি দেশে বিদেশে মুক্তিযুদ্ধকে আরো জাগ্রত করার জন্য, আরো পরিচিত করার জন্য, তার চেতনাকে আরো বৃদ্ধ করার জন্য এই উদ্যোগটি নিয়েছিলেন, বিজয় ফুল উদ্যোগটি নিয়েছিলেন। আমাদেরকে সংক্ষেপে জানান এর লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, এবং এখন সেই বিজয় ফুল কতদূর প্রস্ফুটিত হয়েছে, কতদূর অব্দি সে তার সুঘ্রাণ ছড়াচ্ছে। এটা কিন্তু আসলে খুব এমন একটা জায়গায়, সুন্দর জায়গায় নিয়ে আসলেন আপনি। ওই গল্প বলা থেকেই আমার মাথায় এসেছিল। আমাদের বিজয়ের গল্পগুলোকে আমার মনে হচ্ছে যে আমরা যখন গল্প বলি বা আসল ব্যাপার এটা কিন্তু ছোট, এর কিন্তু ভোক্তা শিশু কিশোররা, ছোটরা, বড়রা নয়। তারও কারণ আছে। আমার বোধ একদিন বলল যে কাঁচাতে না নোয়ালে বাস, পরে করে ঠাস ঠাস। সেই ঠাস ঠাসের বাড়িতে আমরা এখন কুপোকাত। ছোট সময়ে যদি আমি মনে করি দেশপ্রেম ও ধর্মের মতো করে শেখাতে হয়, গল্পগুলোর মাধ্যমে দেশপ্রেমটা ছোট ছেলে মেয়েদেরকে প্রথমে আসলে ঘর থেকে, স্কুল থেকে যদি ঢুকিয়ে দেওয়া যায়। আমার মনে হলো মুক্তিযুদ্ধের গল্পগুলি যখনই শুনি, শিশুতোষ গল্পগুলো হয় না। তার মধ্যে রক্তারক্তি রয়েছে, তার মধ্যে যুদ্ধ রয়েছে, অস্ত্রের ঝনঝনানি রয়েছে। কিন্তু আমি তো আমার সন্তানকে আসলে কি করতে চাই, শক্তিশালী করতে চাই তার নিজস্ব জাতীয় চেতনায়। সে দেশে থাকুক বিদেশেই থাকুক, তাহলে কি করব আমি? আমি আসলে বীরের গল্পগুলো বলবো। বীররা যে সাধারণ মানুষ ছিলেন, তাদেরও যে মা ছিল, তাদেরও যে ভাই ছিল, এবং তারাও যে মানে খিদের সময় যুদ্ধ করতে করতে ধান ক্ষেতের মধ্যখানে অত্যন্ত শুষ্ক রুটি খেয়েছেন, পোকায় পড়া বিস্কিট খেয়েছেন। তখন চাল ডাল কোথায় পাওয়া যেত, কিভাবে মেয়েরা গিয়ে কচুরি পানার ভেতরে লুকিয়ে থাকতো এবং একটা পাটকাঠি দিয়ে শ্বাস প্রশ্বাস নিত। এই গল্পগুলো তো আমাদের অত্যন্ত সত্য। এই গল্পগুলোর বলবো কি করে? এখন এই দেশে একটা ব্যাপার হলো যে বক্তৃতার চাইতে যদি কোনো একটা কার্যক্রমের মধ্যে নিজেদেরকে যুক্ত করে ফেলা যায়, যেগুলো হচ্ছে ট্যাকটাইল কাজ, হাতে কলমে করা, গান নয়, কবিতা নয়, কিন্তু একটা কাজ করবে, তখনই বিজয় ফুলের কথাটা, পপি ফুল এদেশে তারা মনে করে, তাদের বীরদের কথা মনে করে। আমার তখন মনটা ডুকরে কেঁদে উঠেছিল একদিন, কোন এক ডিসেম্বরে। মনে হচ্ছিল আহা, আমাদের দেশের প্রয়াত মুক্তিযোদ্ধা এবং যারা আছেন শহীদদের কথা যদি আমরা একটা স্মারক চিহ্ন তৈরি করতে পারতাম। সেই থেকেই বিজয় ফুলের চিন্তা ভাবনা শুরু হলো। বিজয় ফুল তো একটা বিমূর্ত ফুল। এই ফুলের 5টি পাপড়ি, মধ্যখানে একটি লাল গোলক, এবং এই 5টি পাপড়িকে নিয়ে খুব সুন্দর করে বাংলাদেশের গল্প বলা যায়। 5টি নদীর কথা বলা যায়,
পাঁচ রকমের জাতের মানুষ আমরা রয়েছে, 5 রকম ধর্ম, আমাদের নৃগোষ্ঠী সহ, মানে খুব সহজে ব্যাপারটা এরকম করলাম যে ফুল বানাতে বানাতে পাশে একজন মুক্তিযোদ্ধা গল্প বলবেন তার সময়ের কথা, একজন সাহিত্যিক গল্প বলবেন, একজন লেখক গল্প বলবেন, আর ছেলে মেয়েরা এগুলি কাটবে এবং জিজ্ঞেস করবে। ফুলটা যখন সম্পন্ন হবে তখন বুকে বাঁদিকে ধারণ করতে হবে, এবং ধারণ করতে হবে 1 থেকে 16 তারিখ পর্যন্ত। নামও দিলাম বিজয় ফুল, কারণ 16 তারিখে সবুজ জমিনের মধ্যে শহীদের রক্ত পড়ে ওই ফুলটি ফুটেছিল আমাদের। তো এই বিজয় ফুলের, এই জন্য আমরা এটাকে বলি একটা সামাজিক আন্দোলনের মতো। কোথায় ছড়িয়ে গেছে সেটা আপনি জিজ্ঞেস করছিলেন। এবারের কথাটাই বলি যে বাংলাদেশে এই যে দুটো পর্যায়ে, একটা মাইক্রো লেভেলে কাজ হয়েছে, একটা ম্যাক্রো লেভেলে। ম্যাক্রো লেভেলে বলতে গেলে পাকিস্তানে আমাদের ওখানে যে অবস্থান আছে, সেখানে আপনারা জানেন যে আমাদের দূতাবাস আছে, আমাদের এয়ারফোর্সের কোয়ার্টার আছে, সেখানে এবার বিজয় ফুল বানিয়ে তারা দিয়েছে পাকিস্তানিদের, এবং এটা শোভা পেয়েছে। আর একেবারে মানে জন্ম তো লন্ডনে বিজয় ফুলের, কিন্তু গত কয়েক বছর থেকে সাঁওতাল পরগনা, এবারে হাজংদের পাড়ায়, অর্থাৎ যে যেভাবে পারেন বিজয় ফুলকে এবার পাখাতে বিজয় ফুল আনা হয়েছে, হাতে সেলাই করে। এবং সেই অর্থ দিয়ে কোভিডের সময় তো এখন ছেলে মেয়েদেরকে একটি গামছা, একটি চিরুনি, একটি সাবান এগুলি কিনে দেওয়া হয়েছে। অর্থাৎ জীবনের সঙ্গে আমি যেটা এখানে শিখেছি, সাহিত্য আসলে আলাদা কিছু না, জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নিলেই তার উদ্ধার। এবং একটা এলিট গ্রুপের জন্য তখন আর সাহিত্য থাকে না। রবীন্দ্রনাথ বলেছিলেন যে দেখছো তুমি পাহাড়ের উপরে একটা কমলা গাছ, এবং গাছগুলো বলবে তোমার কাছে নিচে নেমে আসতে, নাকি তুমি তো ওখানে বেয়ে উঠবে, তো উঠবার রাস্তাটা করে দিতে হবে, তো তখনই তো সংযোগগুলি আমাদের সম্পন্ন হয়, এবং তখন দেখা যায় যে আমরা যে যে অবস্থান থেকে তা অর্জন করতে চাই তা পারি আর কি। অনেক ধন্যবাদ। আমার মনে পড়ছে আজ থেকে 6 বছর আগে 2014 সালে বিস্তারের যেদিন উদ্বোধন হলো, প্রথম দ্বারোদ্ঘাটন হলো, 16ই ডিসেম্বর ছিল, সেদিন আপনিও এসেছিলেন। আমাদের একটা পরম পাওয়া ছিল, অপ্রত্যাশিত একটা আনন্দ হয়েছিল। আপনি সঙ্গে করে বিজয় ফুল নিয়ে এসেছিলেন, আমাদের অনেককে আপনি বিজয় ফুল পরিয়ে দিয়েছিলেন। সেই দিনটির কথা আমাদের সবসময় মনে থাকবে। আমাদের অনেক সদস্যরা এখনো সেটা নিয়ে গল্প করে এবং সেটা নিয়ে শ্লাঘা অনুভব করে। তো আমরা সেটা 16ই ডিসেম্বর ছিল। 16 ডিসেম্বরই ছিল, হ্যাঁ ওই দিনই 16ই ছিল। ডিসেম্বরে জন্ম হলো, হ্যাঁ, এবং বিজয় ফুলের সমাপনী অনুষ্ঠানটা অত্যন্ত সৌভাগ্য যে আমরা বিস্তারের সঙ্গে সমাপনী অনুষ্ঠানটা এবং করলাম। আমাদের শহীদ বেগম মুস্তারি শফি ছিলেন আমাদের মুস্তারি সঙ্গে শফিক ছিলেন, ছিলেন। শারমিন হাসান ছিলেন, নাজলি হুম। মনসুর ছিলেন, হ্যাঁ হ্যাঁ, এবং আপনি আজকে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আজকে যারা দেখছে অনুষ্ঠান তাদের অনেকেই ছিলেন সেখানে। তো আমরা কথায় কথায় অনেক দূর চলে এসেছি, আর গোটা দুয়েক প্রশ্ন, তারপর আমরা আলোচনায় যাব। আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, অর্থাৎ আপনিও সেই বাংলাদেশের সমান বয়সে, আপনার সাহিত্য জীবন অন্তত। তো কি ভাবছেন এখন দেশকে নিয়ে? দেশকে নিয়ে আপনার পর্যবেক্ষণ কি, প্রত্যাশা কি, স্বপ্ন কি? সামগ্রিকভাবে আপনার একটু এই মুহূর্তের একটা স্বদেশ ভাবনাটা শুনতে চাইছি আমাদের সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে। আমরা যারা বাংলাদেশ সবার আগে জন্মগ্রহণ করেছিলাম, তারা যে নীতিগুলোর ভিত্তিতে বাংলাদেশ চেয়েছিলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই কথাগুলোর বাস্তবায়ন হবে, সেই স্বপ্নটাই হলো আমার ভবিষ্যতের স্বপ্ন। এখন বলি, তার থেকে যে বিচ্যুতি আমাদের ঘটেছে, এবং সেই বিচ্যুতিটাও আমি মনে করি অপ্রত্যাশিত নয়। যুদ্ধ করে পুরস্কার দেয়া হয়েছে, যুদ্ধ করার পর আমাদের তালিকা করা হয়েছে কে যুদ্ধে গেছেন, কিন্তু কে আমার দলে ছিলেন না, কে আমাদেরকে ভুল বুঝেছিলেন, তাদেরকে আমরা কখনো একটা কোনো রকম লিস্ট তৈরি করিনি, তাদেরকে নথিবদ্ধ করিনি, তাদেরকে চিহ্নিত করিনি, সময় মতো ব্যাপারগুলো করিনি বলে 50 বছর পরে, 100 বছর পরে, 100 বছর আগে আমরা জানি স্প্যানিশ ফ্লুতে মানুষ নাই হয়ে গেছেন, 100 বছর পরে কোভিড এসেছে, নাই হয়ে যাচ্ছেন। 50 বছরেও যে কোনো জাতির জীবনে এই জিজ্ঞাসাগুলি জেগে ওঠে, যে কাজগুলো করা হয়নি সেগুলো নিয়ে তখন আমাদের কাছে একটা বার্তা আসে। এবারের বার্তাটা অত্যন্ত সুকঠিন, এবং
আমি মনে করি নিজে যে স্বপ্ন দেখেছি তার থেকে বিদ্বেষ হয়েছে। নিজের একটা বহুত্ববাদী বহুমাত্রিকতা নিয়ে বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন একটা ন্যায্যতার ভিত্তিতে আমাদের দেশটা হবে, সেই ন্যায্যতা ব্যাপারটা উপেক্ষিত হয়েছে। এবং উপেক্ষিত হয়েছে, উন্নয়ন নানান দিকে হয়েছে, মানসিক উন্নয়নটা হয়নি। শিক্ষা ক্ষেত্রে একটু আগে বলেছি ত্রিধারা হয়েছে, এবং যে কতগুলো বিষয় আছে একটি জাতির জন্য না, সে তিনি যিনি আসুন রাজনৈতিকভাবে যিনি ক্ষমতায় আসুন, কিছু কিছু ব্যাপার আছে ওগুলির কখনো পরিবর্তন না ঘটানোর জন্য সবাই সর্বসম্মত হয়ে সব দল একত্র হয়ে কিছু ব্যক্তি কিছু নীতি এগুলিতে কখনোই হাত দেওয়া যাবে না, যেগুলো বাংলাদেশে জন্মলগ্নে হয়েছিল। তাতে অটুট থাকলে আজকে যে বিচ্যুতি বিভ্রান্তি আমরা দেখি সেটা হতো না। তা আমি মনে করি, আমি তো আশাবাদী মানুষ, আমি মনে করি 50 বছরে একটা ব্যাপার হবে যেটা আমরা 50 বছর আগে করেছিলাম, আমাদের প্রজন্ম করেছিলাম, এখনকার প্রজন্ম তার মুখোমুখি হয়েছে। বলে না, ইট উইল গেট ওয়ার্স বিফোর ইট গেটস বেটার। তো সেই ওয়ার্স অবস্থাটা আমাদের হবে, আরো হবে। এবং 9 মাসে যুদ্ধ না হয়ে 9 বছর হলে কিন্তু আজকে এটা হতো না। প্রতিটি ঘর আমার আপনার একজন যদি ধর্ষিত হতেন এটা হতো না। প্রতিটি ঘরে যদি একজন মুক্তিযোদ্ধা যেতেন, অর্থাৎ প্রত্যেকেই আমরা মর্মে মর্মে উপলব্ধি করে দেশটাকে আনলে আজকে তার মধ্যে বিভাদ হতো না। এবং সেই সময়ই এসেছে, 50 বছরে সেটাই হবে, আগামী কয়েক বছরের মধ্যে হবে, আমরা দেখব না কিন্তু আপনারা দেখে যাবেন যে আবার মূল্যবোধগুলো চারা দিয়েছে। না, তার কিছু কিছু লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তরুণদের মধ্যে হ্যাঁ, যখন এই দাবি ওঠে যে আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ দেখতে চাই, এটা কিন্তু একটা সত্যি আশার সঞ্চার করে। আমরা ভেবেছিলাম তারা অত্যন্ত রাজনীতি বিমুখ হয়ে গেছে, তারা, একদম। হ্যাঁ, কিন্তু তারা যে ঠিক সঠিক জায়গাটা বাংলাদেশের একেবারে আত্মার জায়গাটা হচ্ছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, বহুত্ববাদী বাংলাদেশ, হ্যাঁ, সেই জায়গাটাকে চিহ্নিত করা গেছে এবং একটু একটু করে আওয়াজ উঠছে। সেটা নিশ্চয়ই আরো শক্তিশালী হবে, সেটা নিশ্চয়ই দেশব্যাপী ছড়িয়ে যাবে। তখন হয়তো আমাদেরকে আরেকবার আরেকটি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সেই আশার বাণীটা শোনালেন এবং সেই পথটাও দেখালেন। আপনার বিজয় ফুল তো সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা আপাতত শেষ করব এখন। পাঠ পর্বের আগে, আলোচনা পর্বের আগে একটি প্রশ্ন দিয়ে, যে এই মুহূর্তে আপনি কি লিখছেন, লেখালেখি নিয়ে কি ভাবছেন, কি পরিকল্পনা, সামগ্রিকভাবে বাংলা সাহিত্যকে নিয়ে কি স্বপ্ন দেখছেন? কাল যখন আপনার সঙ্গে কথা হলো আপনি বলছেন সারা রাত লিখেছেন, এতটাই যে আপনার দিনক্ষণের হিসেব এলোমেলো হয়ে গিয়েছিল। তো আপনার বর্তমান সাহিত্য চর্চা, পরিকল্পনা, স্বপ্ন, এইসব নিয়ে আজকের মতো আমরা প্রথম পর্বের আলোচনা এখানে শেষ করব। এরপরে কি আরো দ্বিতীয় পর্ব আছে নাকি? হ্যাঁ, না, এরপরে পাঠ পর্ব আছে, আলোচনা পর্ব আছে। জুমে কয়জন এসছেন এবং লাইভে যারা মন্তব্য করছেন ওগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আর কি। একটা ব্যাপার কি বলিনি, হুম, সে ব্যাপার যে একটু অনুমতি চাই বলতে, হুম, হুম, যে আমি কেন রাতে লিখি। হুম, হুম, বাংলাদেশের নারী আমি, এবং আমি সংসার করে সন্তান পালন করে সাহিত্য করে আমি, যদি আপনারা বলেন যে একটা জায়গায় পৌঁছেছি, তখন আমাকে কিছু আপোষ করতে হয়েছে। আমাকে যেন কেউ না বলে যে আমি সন্তানদের দেখাশোনা না করি, ওদের স্বাস্থ্য দেখি না, রান্না দেখি না, বাড়িতে শ্বশুর বাড়ির লোকজনকে দেখি না। এই সব জিনিসগুলো আমি দিনের বেলা করতাম। আমার বৃদ্ধি, লেখক শামীম আজাদের বৃদ্ধি হচ্ছে রাতে রাতে, যখন পৃথিবীর আর কোনো দাবি আমার কাছে নেই। তখন আমার পঠন পাঠন, তখন গান শোনা, তখন বারান্দায় ছোট একটা রাইটিং টেবিল ছিল ধানমন্ডিতে, সেখানে 20টা নারকেল গাছের হাওয়া শুনতাম রাতের বেলা, আর আমি তখন লিখতাম, আমি তখন পড়তাম। আমার মনে হতো একজন নারীর আমাদের দেশে বিপ্লব করে তার এগিয়ে যাওয়া সম্ভব নয়, তাকে ঐতিহ্যের মধ্য দিয়ে যেতে হবে, এবং তার মধ্যে যে বন্ধনগুলো সে তখন তার মতো করে মোকাবেলা করে করে তাকে বাড়তে হবে। তো সেভাবেই আমি বলতে চাচ্ছিলাম, নারী নারী যে আমি, আমার যে একটা বাড়তি যন্ত্রণা, আমি যে একটা আড্ডায় বসলে কতক্ষণ পর উঠে গেলে এখানে বন্ধুরা বলে যাচ্ছ কেন, আমি বলতাম আমার তো একটা বউ নাই, সে গিয়ে যে আমার জন্য সব রেড তৈরি করে রাখবে, আমার কাগজ উড়ে যাচ্ছে আমার কাগজটা এনে দেবে, এই আমার কলমটা কোথায় দেবে।
জীবনের এই এই জটিলতাগুলো কোনো অনুযোগ নয়, ওই ব্যবস্থাটার মধ্যে দিয়েই আমাকে এগোতে হয়েছে। এবার আপনার প্রশ্নটা বলেন। না উনি কি না না কি লিখছেন, কি ভাবছেন, কি পরিকল্পনা, লেখালেখি নিয়ে আপনার সামনের পরিকল্পনাটা কি আপনার আর কি? সেই জন্য হয় রাতের বেলা লিখি। ওই সময় যে পরিকল্পনা আসলে এখন অনেকটা গোছানো হয়ে গেছে। আমি মনে করি যে বেগম রোকেয়া যেরকম বলেছিলেন সুগৃহিণী, লেখার ব্যাপারেও আসলে সুগৃহিণী হতে হয়। ছেলে এবং মেয়ে যেই হন না কেন, তার একটা মানে তাৎক্ষণিক আমি কি লিখবো, 3 মাসের মধ্যে আমি কি করব, এটা নিয়ে তো 5 বছর রবীন্দ্রনাথের কথাই আছে, উনি বলেছিলেন সুগৃহিণীপনা, ভাষার গৃহিণীপনা দরকার সাহিত্য চর্চার জন্য, এটা রবীন্দ্রনাথেরই ভাষ্য আর কি। তো মানে এলোমেলো ভাবে আমি কবি হতে পারি, কিন্তু আমি গোছালো কবি হলে কিন্তু এই যে আমার যে একটা অধ্যবসায়, এই অধ্যবসায় আমাকে নিয়ে যাবে। আমি তো মানে বাংলাদেশ থেকে আসা একটি মানুষ, আমি যে কিভাবে আমার পশ্চাৎ ক্ষয় করে করে ঘষ্টাতে ঘষ্টাতে আমি দেখিনি, কারণ আমি জীবনে কোনো আমার 70 বছর বয়স হয়ে যাবে শিগগিরই, আমি কোনো শূন্যস্থান রাখিনি। আমি আমার আনন্দেই সেগুলিতে বুনেছি। এবং আমি অনুবাদ করতে চাই, যদি কখনো সুযোগ পাই আবার নাটক লিখতে চাই বিলেতের জন্য। আমি নিজের আত্মজৈবনিক উপন্যাসের কথা আমার পাঠকরা খুব পছন্দ করেন, আমার স্মৃতি কথা আমি জানি। এর এত অনুরোধ আছে, এই নিয়ে গ্রন্থও গেছে, কিন্তু আপনার তো স্মৃতি কথা 3টি রয়েছে, স্মৃতি কাব্য, বংশবীজ, একলা জেগে রই রয়েছে, জার্নাল পকেট ভরা পাপড়ি, যেটা জার্নাল রয়েছে আপনার। ফলে এই কাজগুলো আপনি বেশ ভালোই করেন, এগুলো আমাদের পড়তেও খুব ভালোই লাগে আর কি। তো ওই ধরনের কিছু কাজ করছেন এখন করছি। আরেকটা ব্যাপার, এবং এবং এই যে আমি তো দেশের জন্য লিখি, দেশ থেকে কিছু অনুরোধ আসে। আরেকটা অনুরোধ, সেটা বোধহয় আমার একটা দায়িত্ব, যে রাইটার্স ব্লক বলে একটা কথা আছে, এবং আমরা দেখেছি আমাদের সঙ্গে সমসাময়িক অনেক কবি বন্ধু লিখতে পারছে না বলে একেবারেই কি বলে যে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। মানুষ আত্মহত্যাও করে, শিল্পী সাহিত্যিক। সৃজনশীলতা যদি নতুন বাঁক না নেয়, এই যে একটা আবদ্ধতা, আমি এর নাম দিয়েছি আমার থমকে যাওয়া আকাশ। তা আমি তো এর মধ্যে পড়ে গেছিলাম, কিন্তু এখানে আমি একটা প্রযুক্তিগত একটা বিদ্যা এবং একটি অধ্যয়নের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে আমি আবার ফেরত এসেছি। তো বলে না, আমার যদি একটা খাবার খুব ভালো লাগে অন্যকে দিতে ইচ্ছা হয়। আমি আমার দেশের তরুণ কবি সাহিত্যিকরা শুধু বলে যে আপা আপনি এটা লেখেন, বাংলায় লেখেন। এটা জুলিয়া ক্যামেরন দ্বারা আমি আমি আসলে অনুপ্রাণিত। এবং এই কোর্সটা কোর্স নাম, কিন্তু আসলে কিছু না, একটা 12 সপ্তাহ ধরে আপনি কি কি করবেন লেখার শুশ্রূষার জন্য। আপনার আপনার মাথার শুশ্রূষা হবে, আপনার স্মৃতির শুশ্রূষা হবে, আপনার যে চ্যালেঞ্জেস গুলো আছে ওগুলি হয়তো আপনি জানেনই না। আপনার যে সুন্দর করে একটা জিনিস তোলার আছে, আপনি ওটা বাদ দিয়ে হয়তো আরেকটা জিনিসের পেছনে আপনি ঘুরছেন, আমি ওর মতো হব না কেন। আপনি দেখবেন যে ভালো লেখক হলেই ভালো লেখার শিক্ষক হয় না, এবং ব্যর্থ লেখকরা গিয়ে অনেক সময় শিক্ষক হন। ব্যর্থ নাট্যকার দেখা যায় সেট ডিজাইনার হয়ে যান। এইসব কিছু ব্যাপার আছে। তো আমার এই নিয়ে আমার আগামী গ্রন্থটা থমকে যাওয়া আকাশটা, আমি মনে করি যে এটা আমার বাংলাদেশের প্রতি একটা দায়বদ্ধতা আমার আছে। বাহ, আমরা সেই গ্রন্থটির অপেক্ষায় থাকলাম। তো আমাদের জুমের প্ল্যাটফর্মে আজকে মাত্র 2জন প্রবেশ করেছেন, তার মধ্যে একজন আপনারই সহনাগরিক, বিলেতেরই বাসিন্দা, চন্দন শফিকুল কবির। তিনি একজন শিল্পী, তিনি একজন দৃশ্যশিল্পী এবং মূলত কাজ করেন তন্তু, বয়ন ইত্যাদি নিয়ে। আর আছেন সালাউদ্দিন আহমেদ, আমার বন্ধু, স্থানীয় ব্যাংকার, অবসর নিয়েছেন কিন্তু পড়াশোনা করেন এবং বাংলা সাহিত্য সংস্কৃতির প্রতি তাদের বিপুল অনুরাগ রয়েছে। তো এই দুজনের কাছ থেকে আগে আমরা শুনে নিই, একটু একেবারে সাক্ষাৎ কথা শুনতে পাবো, এরপর আমি লাইভের মন্তব্যগুলো নিয়ে আসবো। চমৎকার। তো সালাউদ্দিন, তুমি শুরু করো, তুমি তো এসেছিলে প্রথম। তো তোমার কথা, তোমার মাইক্রোফোন এবং ভিডিও অন করে যদি তুমি তোমার মন্তব্যটা শোনাতে আমাদের। হ্যালো সালাউদ্দিন, তুমি আছো তো? জি জি, হ্যাঁ হ্যাঁ, ওকে। একটু দুঃখিত, আটকেছিলাম। একটু আটকে গেছিলাম, মানে
আমার মানে আমি রীতিমতো ওভারওয়েলমড ইয়েকে মানে শামীম আপাকে বহুদিন পর দেখা হলো, যদি উনি দেশে আসেন যান, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে আজকে অন্তত কথা বলার সুযোগ হলে তো সেটা আরো মানে চমৎকার। তাই হলো। আমার কাছে কয়েকটা কথা ওনার অদ্ভুত লেগেছে। একটা সময় উনি বলেছেন, আপা বলেছেন যে যুদ্ধ ওনাকে কবি করেছে। এটা এত সহজ সত্য, এবং আমার তখন মনে হচ্ছিল যে যুদ্ধ তো সবাইকে মানুষ করে দেবারও কথা। তো ওনাকে কবি করার ব্যাপারে সফল হয়েছে যুদ্ধ, অন্যদের মানুষ করবার ব্যাপারে কতটুকু সফল হয়েছে, এই প্রশ্নটা আবারও জাগলো মনে ওনার কথা শুনে। আর একটা কাজের কথা ভাবা যায় একটা দুটো। উনি ওই পোয়েটিং এডুকেশন, তারপর স্টোরি টেলিং এডুকেশন, এগুলো নিয়ে বহুদিন ধরে কাজ করছেন এবং কাজে নেমেও পড়েছেন সেও বহুদিন, মানে প্রথমত শিখেছেন এবং এখন প্রয়োগ করছেন। এখানে এই দেশের কোনো মানে বাংলাদেশে যেহেতু ওনার যোগাযোগটা এখনো শক্ত দৃঢ়, তো সেই জন্য বাংলাদেশের কোনো দায়িত্বশীল একটা দুটো ইউনিভার্সিটিতে এই বিষয়গুলো চালু করা যায় কিনা। আমি একদম খটমটে করে সরাসরি জিজ্ঞেস করছি, সাহিত্য ভাবনা আমার মধ্যে তেমন তো দোলা দেয় না, মানে দিতে পারে না। আমি সাহিত্যের বাইরের মানুষ, টাকা পয়সার জগতের মানুষ, ব্যাংকে কাজ করতাম। আরেকটা মনে হয়েছে যে এই যে পাঠ বা শ্রুতি, ধরো আপা বলছিলেন যে গাড়ি চালাতে চালাতে ওখানে যেটা বাস্তবতা সেটা এখানেও অনেকখানি বাস্তবতা, যে এখন নিডসটা বা চাহিদাটা ওরকম দাঁড়িয়ে গেছে যে যে গাড়ি চালাতে চালাতে শুনবার সুযোগ থাকলে তো নিশ্চয়ই শুনবে সবাই। তো ওই বিষয়টাও মানে ওই ব্যাপারটা আমাদের এখানে চালু করে দেওয়া যায় কিনা, কবিতা, গল্প বা অন্য ভারী প্রবন্ধ, সেগুলো এই গাড়িটা চালাতে চালাতে শুনলেন, সাবধানী হয়ে অবশ্যই। তো এই চর্চাটা এখানে চালু করার ব্যাপারে আবার কোনো ভাবনা বা কাজ আছে কিনা সেটাও একটু জানতে ইচ্ছে করবে। আর আবার মনে হয়েছে যে ঠিক আছে, যুদ্ধ আপাকে কবি করেছে, অন্যদের হয়তো কাউকে কাউকে মানুষ করেছে, কিন্তু এই বিষয়টা নিয়ে এখানে যেমন বিজয় ফুল, আমি ওটা অবশ্য জবাব হিসেবে ধরে নিচ্ছি, আপার এই বিজয় ফুলটাও একটা বিষয়। এটাকে আরো ছড়িয়ে দেওয়া, আরো কার্যকর ভাবে মানুষকে আরো সচেতন করা, মানে মানুষের ভাবনাগুলোকে স্পষ্ট করা, এগুলো মানে আপা আসলে জবাব দিয়েই দিয়েছেন। আমি এখন শুধু একটা একটা করে তালিকা ধরে ধরে ধন্যবাদই আসলে জানাচ্ছি ইনডিরেক্টলি। উনি যে বলেছেন যে বাসন্তী প্রবাসে আমি বলে, উনি যে নিজেকে চমৎকার করে ইয়ে করলেন, তখন আমরা ওনার পারফর্মিং আর্টস গুলো কত মজার হয় সেটার একটা ছোট্ট অংশ দেখে স্বাদ পেলাম। আর এই যে মুক্তিযোদ্ধারা পাটকাঠি ধরে নিয়ে শ্বাস নিতেন, এই যে এগুলো তথ্য হিসেবে, সত্য হিসেবে, গল্প হিসেবে, কাহিনী হিসেবে আসতে শুরু করলে বোধহয় মানুষ ওই ইয়ে থেকে এত সরে যেত না। আপা যে বিচ্যুতিগুলো, বিভ্রান্তিগুলোর কথা বলছেন সেগুলো আরো কম হতো, ছোট্ট ছোট্ট ঘটনাগুলো বড় করে তুলে ধরা যায়। আমার কিছু সাংঘাতিক আশাবাদী লাগছে আপাকে দেখে। নিশ্চয়ই আপার কোনো সুখবর আছে, নইলে এত ঝলমল করছেন কেন উনি, সেটা একটা ভালো। আর আমার আপাকে মনে পড়ে, আমি শেষ কথাটা বলি, আমি বিচিত্রায় নীলুফার হাসনাত আর আমি, নীলুফার হাসনাত এখন নীলু হাসনাত, সরি, ও লন্ডনে থাকে, ও আর আমি মাঝে মাঝে যেতাম এবং আপনার সঙ্গে বোধহয় 2-1 কাপ চাও খাওয়ার সুযোগ হয়েছিল। সে বহু বছর, বহু দশক আগের কথা, কিন্তু ভালো লাগছে আজকে আপনাকে দেখে, খুব মনে পড়ছে, আমার কাছে কৃতজ্ঞ লাগছে আপা। আপনার হাসি তো ওরকমই আছে, মানুষকে দুটো জিনিসে চেনা যায়। শুনেন, মানুষকে বৃদ্ধ হয়ে গেলে দুটো জিনিসে চেনা যায়, এক হলো হাসি আর একটা হলো চোখ, আর সবই অন্যরকম হয়ে যায়। চশমাও আড়াল করতে পারে না সেটা। আমার খুব ভালো লাগছে। আমি এখন ধন্যবাদটা কাকে দেব ভাবছি, মানে খোরশেদকে দেব না আপনাকে দেব, না ভাগাভাগি করে নেব। চমৎকার একটা ইয়ে হচ্ছে, এই যে স্মৃতি জাগিয়ে দিচ্ছেন, দায়িত্ববোধ গুলো সম্বন্ধে খোঁচা দিচ্ছেন, যে কোথায় কোথায় কাকে কাকে সচেতন হতে হবে, এগুলো অনেক বেশি হওয়া দরকার আপা। আমি আসলে এলোমেলো করে বলছি, আমি সত্যি সত্যি টু প্রুভ ইট দ্যাট আই এম ওভারওয়েলমড। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপা। আই এম রিয়েলি হাম্বলড এন্ড নমিত হয়ে বলি, এত সুন্দর করে সালাউদ্দিন যে কটা জিনিস বললেন, যুদ্ধ আমাকে কবি করেছে,
কবি হয়েছি যুদ্ধের প্রয়োজনে, কারণ তখন ছোট করে লিখে দিতে হতো প্রচারপত্রে, এবং সেই প্রচারপত্র গিয়ে আমাদের ওপারে গিয়ে তাদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে আশা জাগা নিয়ে করতো। আমরা যে অধিকৃত জায়গাতে আছি তাদের বাণীটা ওখানে পৌঁছাতো। কবিতার চাইতে, কবিতা বলে না একটা ইলাস্টিসিটি আছে, একটা ইলাস্টিকের মতো, এরকম করে টানলে বড় করা যায়, আবার দিলে ছোট হয়ে যায়। এত অল্প কথায় এত বেশি কথা বোধহয় সাহিত্যের আর কোনো শাখায় বলা যায় না। সেই জন্যই আমি কবি হয়েছিলাম। কিন্তু সত্যিকার অর্থে রে ভাই সালাউদ্দিন, আমি আসলে 80তেই আমার মানে সেভাবে পড়াশোনা বুঝে শুনে কবিতা ছাপা হওয়া শুরু 80তে। অনেকের বয়স দিয়ে তো তারা মাপেন, বয়সের দশক ধরা যায় না কে কখনকার কবি। আমি সেই অর্থে 80র কবি। ওই সময়টাই আমার কিন্তু বলে না বৃহস্পতি আমার তুঙ্গে, বিচিত্রাতে কাজ করছি, আমাদের জীবনের লাইফস্টাইল নিয়ে লিখছি। আমি যে লাইফস্টাইল নিয়ে লিখতাম, বাংলাদেশের পোশাক নিয়ে লিখতাম, আমার গুরুত্ব শাহাদত চৌধুরী। কেন আমার লেখা মানুষের মনে গেল? আমি মনে করি ওই কবিতায়। ওই যে রফিক আজাদ বলেছিলেন, শামীম তোমার গদ্য লিরিক্যাল। কারণ আমরা তো আদা পেঁয়াজ মরিচেরও বাজারের ফর্দ দেখি। এই বাজারের ফর্দটাকেই যদি আমরা অন্যভাবে বলি, গল্প করে বলি, তখন লোকে শোনে। 2 নাম্বার কথা, পোয়েট ইন এডুকেশন অ্যান্ড স্টোরি টেলার ইন এডুকেশন। এটাও হচ্ছে পোয়েট্রি এবং স্টোরি টেলিং, এগুলো টুলস, এটা যন্ত্রপাতি। এই যন্ত্রগুলোর মাধ্যমে দেখা যায় অনেক কঠিন জিনিসকে সহজিয়া করে বলা যায়। এবং এখানে ধরুন আমাকে কর্মসূত্রে ক্লাসে নিয়ে যাওয়া হয়, শিক্ষক আমার সঙ্গে পাশাপাশি কাজ করেন, তারা তখন দেখেন কি সেই ব্যাপার আমরা করি, কেন ছেলে মেয়েরা আরো মন দিয়ে শোনে, কেন ছেলের মেয়েরা আনন্দের মাধ্যমে। আমিও তো শিক্ষক, আমি নিজেও বুঝি যে কিছুদিন পর পর প্রকরণ, প্রক্রিয়া, এগুলোর মধ্যে একটু রং দিতে হয়, ব্রাশটা একটু ধুতে হয়, এবং সেগুলোকে আবার রোদে শুকাতে হয়। তো এরা এখানে শিক্ষকদের সঙ্গে আমাদেরকে কাজ করতে নিয়ে যান, ইন্টারন্যাশনাল পোয়েট্রি ডেতে নিয়ে যান। ওইভাবেই ওদের তখন মনে হয় তারাও কিন্তু এগুলো জানেন। আচ্ছা, শামীম তো এরকম করে গেল, বাচ্চারা দেখা গেল সঙ্গে সঙ্গে বুঝে গেল কি করে মৌমাছি কেন সব ফুলের মধু নেয় না, কেন নির্বাচিত ফুলের মধু নেয়। মানে কি অদ্ভুত ব্যাপার না? সেই জন্য ওই দুটো মানে কি বলবো, মাধ্যম অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার জন্য। আপনি বলছিলেন শ্রুতির কথা, গাড়ি চালাতে চালাতে রেডিও শুনি, এবং বিশ্বে দেখা গেছে বড় বড় যারা তারকা হয়েছেন তারা কিন্তু বেতারের মাধ্যমে করেছেন। আমারও কিন্তু যুদ্ধের সময় আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনেছি, আর যুদ্ধের পর পর আমরা যারা মুক্তিযুদ্ধে বন্ধুদের পাশাপাশি কাজ করেছি, আমি ঢাকার শাহবাগ রেডিও বাংলাদেশি বেতারে আগে করতাম অনুষ্ঠান, তখন আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করলাম, আমরা হাসপাতালে কাজ করলাম আর বাংলাদেশ বেতারে কাজ করলাম। তো রেডিওর কি সুবিধাটা, রেডিও হয় দেখা তো যায় না, এই যে আপনাদের সামনে একটু সেজে গুজে বসেছি, মনে হচ্ছে চুলটা সরে গেল কিনা, তারপরে আমার টিপটা ঠিক আছে কিনা, রেডিওতে তো মানুষ দেখা যায় না। কাজেই আপনি একটা জায়গায় আপনি মনোনিবেশ করতে পারেন, সেটা আপনার কণ্ঠ, আপনার বাচন এবং আপনার বিষয়বস্তু। সবচেয়ে সুন্দর জায়গা রেডিওতে তৈরি করা। এবং আমি মনে করি এখনো গ্রাম গ্রামান্তরে রেডিও সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। আমরা টিভি বাদ দিয়ে যদি আমাদের রাষ্ট্রতন্ত্র এবং রাষ্ট্রীয় যন্ত্র এবং যারা ব্যক্তিগত উদ্যোগে এত শত শত টিভি না করে রেডিও করতেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, না একটু ভালোই পরামর্শ, একটু একটু করে শুরু হয়েছে, বলছে এখন কমিউনিটি রেডিও বলছে, কিছু কিছু জায়গায় হচ্ছেও, আমি দেখেছি ভালোই কাজ করছে তারা, আর খুব কাজের, এবং সেগুলো আরো ছড়িয়ে যাওয়া উচিত আসলে। আচ্ছা, আমাদের জুমে আমি বলেছিলাম চন্দন আছেন, আমাদের বন্ধু চন্দন, শিল্পী বন্ধু, তুমি কি কিছু বলবে? আমার কিছু বলার আছে এগুলো? হ্যাঁ, চন্দন তার মাইক্রোফোন অন করেছে। আপনার সহনাগরিক যেহেতু, আমি জানি না আপনাদের পরিচয় আছে কিনা, না থাকলে এখন একটু পরিচয় হয়ে যেতে পারে, ইন্ট্রোডাকশন হয়ে যেতে পারে। হ্যাঁ বলো চন্দন। দেখতে পাচ্ছি কি চন্দনকে?
ও দেখা দিতে চায় না পারতপক্ষে, কিন্তু চন্দন আজকে একটু দেখা দাও, আপা দেখতে চাইছে তোমাকে। আমি 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 আপনাদের দুজনের, শামীম আপা এবং আলম ভাই দুজনের মধ্যে আমি একদমই কোনো সুদর্শন মানুষ নই, সেই কারণে নিজেকে একটু বাইরে রাখি। আর শামীম আপা তো বলছিলেন যে বেতারে নাকি নিজেকে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রেখে বিষয়বস্তুর প্রতি মনোযোগ দেওয়া যায়, তো আমি এটা পালন করছি এখন আর কি। না উনি যদি লন্ডনের পথে যদি তোমাকে দেখলে হঠাৎ করে যদি চিনতে পারে, সেই জন্য অন্তত একবার দেখা দেওয়া উচিত। মজার ব্যাপার হলো সেই দায়িত্বটা আমার থাকুক, কারণ আমি চিনবো। আচ্ছা ঠিক আছে, আমার দায়িত্বটা আমি নিয়ে নিলাম, আমি চিনবো এবং আমি খাবলে গিয়ে ধরে বলবো শামীম আপা আমি কিন্তু সেই চন্দন, বাস তাইলে হয়ে গেল। আচ্ছা চন্দন, এই ব্যাপারে একটু আমাকে আসলে আলম সুযোগ করে দিয়েছেন। আমি কি কাণ্ড করেছি জানেন? একদিন আমরা জানি যে বিভিন্ন রকমের পোশাক এসে গেছে আমাদের বাঙালি পরিবারগুলোতে, তো দেখা যাচ্ছে বিশেষভাবে নারীদের সবকিছু ঢেকে শুধু দুটো চোখ থাকে এবং অন্যদেরকে দেখেন। আমি একদিন রাস্তার মধ্যে একজনকে ধরে বললাম, আপনি আমাদের সবাইকে দেখে ফেলছেন, এটা তো ঠিক না। আমরা তো দেখার সুযোগ পাচ্ছি না কিছুই আর কি। হ্যাঁ চন্দন এমনি একটু মজা করলাম। হ্যাঁ বলো চন্দন, বলো তোমার মন্তব্য। মজার ব্যাপার হলো আমার মুখটা কিন্তু আছে আমার প্রোফাইলে, আমি সেখানে কিন্তু নিজেকে আড়াল করি। প্রোফাইলে আছে, মজার আলোচনা হচ্ছে। চন্দন বলেন। খুব সুপুরুষ একটি ছবি দেখতে পাচ্ছি আমরা সেখানে প্রোফাইল চিত্রে। যদি সেটা তোমারই যদি হয়ে থাকে তাহলে বলতেই হয় মানুষ অত্যন্ত সুপুরুষ। হ্যাঁ বলো চন্দন। ছবিটা সূত্রধর মানে সে কাঠের সূত্রধর নয়, সুতার সূত্র। হ্যাঁ সুতা ধরে আছেন যিনি আর কি। হ্যাঁ আপনি তো আঁশ নিয়ে কাজ করেন, আঁশ ফেব্রিক। জি আমি বিভিন্ন তন্তু নিয়ে কাজ করি মূলত। হ্যাঁ তন্তু, আঁশ, এবং আপনি বুঝা গেল আপনার মনের আঁশগুলো বেশ সমৃদ্ধ হয়েছে সে কারণে। আমি গ্রামের ছেলে, আমি একদম সেই পাট শুকনো দেওয়া পাট পাকাতে জানা ছেলে, সো সেটা শক্ত হতেই হবে, পাটের রশি তো। যাই হোক, আমি যেই কথাটা বলছিলাম, আপনি তুমি বলতে পারেন, কারণ চিন্ময়দা আমাকে তুমি বলতেন। আমি বন্ধু এবং সহকর্মী। হ্যাঁ, আর আমি অনেক ছোট, আপনার বয়সও আমি অনেক ছোট। যাই হোক, বিলেতেও আমি অভিবাসী হিসাবে আমি নিতান্তই নবীন বলা যায়, মাত্র 6 বছর হলো আমি বিলেতে আছি। তার আগে কিন্তু আমার অভিবাসী হিসাবে আমার সময়টা একেবারে কম নয়, প্রায় 20 বছর, সেটা রোমান সাম্রাজ্যে। যাই হোক, এখনকার ইতালি। তো যেটা বলছিলাম যে এই যে বিলেতে আপনি দীর্ঘ সময় ধরে লন্ডনে আছেন, সেখানে বাংলা ভাষীদের বিভিন্ন ভাষা চর্চা বা সাহিত্য চর্চার যে প্রজন্মান্তরে যে একটা বাহিত হওয়ার কথা, বা যেটা আপনি শুরুতে যেরকম করে চিন্তা করেছিলেন, আজকের সময়ে দাঁড়িয়ে আপনি সেটাকে ঠিক কোন জায়গায় আপনি দেখতে পান? সেটা কি আপনার সেই প্রত্যাশা অনুযায়ী সেটা হয়েছে যে আজকের প্রজন্ম তারাও সেই বাংলা ভাষার চর্চা বা সিনিয়র হিসাবে আপনারা সেটাকে কিভাবে বাহিত করতে পেরেছেন? আর যদি বাহিত করা না যায় তাহলে আসলে কারণটা কি? কারণ আমার বাচ্চারা খুব ছোট, আমি এই বিষয়গুলো খুব কাছ থেকে আমি সেই বিষয়গুলো দেখছি এবং আমি সেগুলো মানে মোকাবেলা করছি বলা যায়। মানে খুবই অসম একটা কাজ, কিন্তু সেটা আমি একা তো পারছি না। হ্যাঁ, তো এখানকার যে নানান রকমের সংগঠন, নানান রকমের যে পূর্ব প্রজন্ম, তারা আসলে দায়িত্বটা পালন করতে পারছে কিনা। আরেকটি খুব সাম্প্রতিক বিষয়, সেটা হলো যে লন্ডনে গত কয়েক বছর যাবৎ বইমেলা, আমি অন্তত 2 বার সেই বইমেলাতে গিয়েছি। আমার খুব মনে হয় যে এই যে বইমেলার নামে এত কিছু হচ্ছে, সেখানে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে টাকা আসছে, এখানকার এমবেসি গুলো সেখানে যুক্ত। কিন্তু মজার ব্যাপার হলো, আমি সেখানে গিয়ে যে জিনিসটা দেখেছি যে এই বিলাতের মধ্যে অন্তত বিভিন্ন জায়গাতে যারা একেবারে বাংলাদেশের প্রথাগত অর্থে যেই সমস্ত সংবাদ মাধ্যম এবং প্রকাশনা সেখানে যুক্ত, তাদেরকেও কিন্তু এখানে কিন্তু এই যারা এখানকার বইমেলার পরিচালক বলি বা যারা উদ্যোক্তা, তারা বোধহয় তাদের নামও জানে না। অর্থাৎ এই বিলেতে কারা কারা সাহিত্য চর্চার সাথে যুক্ত, তাদের কোনো পরিসংখ্যানও তাদের কাছে নাই, তাদেরকে একবার ডাকেও না। তো সরকার এখানে যে এই প্রণোদনাগুলো দিচ্ছে, সেই ব্যাপারে আপনার কি অবস্থা? মানে আসলে আমরা কি করতে পারি
ঠিক আছে, আমরা এখানে বসে সাহিত্য চর্চা করি, ডায়াসপোরাই হোক আর মূলধারাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমাদের কি করা উচিত? আমার আপনার সাথে তো আমার কোনো সংযোগ নেই, এই সংযোগটা কে করিয়ে দেবে? জেসমিনের সাথে আপনার সংযোগ আছে, আমার সংযোগ আছে, আরেকজনের সাথে সংযোগটা নেই, তাহলে এই সংযোগগুলো কেমনে হবে? নীলুবাইয়ের সাথে সংযোগটা কেমনে হয়? ঠিক আছে, ঠিক আছে চন্দন আর স্বামী আপা, আপনি বলুন, তবে একটু সংক্ষেপে, কারণ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আমি তো চন্দনের প্রশ্নের সঙ্গে সঙ্গে খালি হাসছিলাম বসে বসে। চন্দন, আমিও তো এগুলি জিজ্ঞেস করতে চাই। আমি এগুলি জিজ্ঞেস করতে চাই আমার ভাই বেরাদর যারা উচ্চ স্থানে আছেন তাদেরকে বলি, কিন্তু ব্যাপারটা ওই রাজনীতির মতোই, যে এখানে যখন আসেন তারা এখানে সেবা শুশ্রূষা নিয়ে যান, কিন্তু এই যে প্রথম থেকেই আলমের সঙ্গে যে কথাটা বলেছিলাম, এটাও যে বাংলাদেশের অনেক বড় একটা অর্জন হতে পারতো এবং ভবিষ্যতের জন্য এরাই যে বাংলাদেশের অনেক বড় সম্পত্তি হতে পারতেন, এই কথাটা দেশ থেকে অন্যভাবে দেখা হয় রে ভাই। এরা আসেন এখানে এসে ওই ফিতা কেটে করে গেলেন উৎসব। আমি এটার অ্যানালজিটা বলি, আমি বলি কি যে বিউটি পার্লার থেকে একজন বার হয়ে আসলে দেখবেন যে অনেক সুন্দর লাগছে, কিন্তু সত্যিকার অর্থে তার ত্বকের পরিচর্যা, তার নখের পরিচর্যা, তার পুষ্টি, এগুলো না হলে সৌন্দর্যটা হবে না। আমাদের সাহিত্যের ক্ষেত্রে এই ম্যানিকিওর পেডিকিওর দিয়ে এই অনুষ্ঠানগুলো চলছে, দেখতে অসম্ভব রূপবতী। আমি এর আরেকটা নাম দিয়েছি চন্দন, এটা হচ্ছে আমাদের জাতি, নিজেরই আত্মসমালোচনা করি, আমরা হলাম অনুষ্ঠান ভিত্তিক একটা জাতি হয়ে গেছি। আমাদের প্রকাশ হচ্ছে গিয়ে একটা বড় অনুষ্ঠান, জাতীয় পতাকা 40,000 মানুষ এসে আঠা লাগিয়ে দিল, তাহলে বিশাল করে আমরা গিনিস বুকে চলে যাব। তার বদলে 12 মাস ধরে জাতীয় পতাকার রং রূপ, জাতীয় সঙ্গীত, ভাষা, ছবি আঁকা, বিতর্ক করতে 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 একদম শেষে ডিসেম্বর মাসে হোক তার চর্চা এবং তা জানা হোক, তবেই তো উপলব্ধির ব্যাপারটা আসবে। তো এখন আমরা বাইরেই বলি ভেতরেই বলি, এই জনগোষ্ঠী আমরা এতেই অভ্যস্ত হয়ে আছি। কিছু পত্রিকায় নাম যাবে এবং মনে হবে একটা বইমেলা করেছি, দেশ থেকে যার যেখানে যোগাযোগ আছে তাকে আনবো। ভাইরে, আমিও তো এর মধ্যে একজন নিগৃহীত। এখন আমি মনে করতাম, আমি সবাইকে বলি যে আমার নিজের জায়গা নয়, আমাকে খালি সংযোগগুলো বিধান করার জন্য, কারণ আমি জানি দেশ থেকে কাদেরকে আমাদের কাজে লাগবে, ওইটা অন্তত আমি দাবি করতে পারি। এবং এখানেও যেহেতু আমি এই এই অঞ্চলে ঘোরাফেরা করি, এখান থেকেও তাদেরকে আনতে চাই। একটা বইমেলা করলাম, বিদেশেই হলো, বিদেশের সাংবাদিক সাহিত্যিক তারা এসে যদি না জানলেন, আমার কি লাভ এটা করে? অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, তবে আমি ওই লাইভে যারা যারা দেখেছেন কিছু মন্তব্য করেছেন, দুই একটি মন্তব্য আমি আপনার সামনে তুলে ধরবো। রুহু রোহেল তিনি বেশ কিছু মন্তব্য করেছেন, আপনাকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়েছেন। শুক্লা ইফতেখার কবি, তাকেও হয়তো আপনি দেখেছিলেন বিস্তারে। কবি শামীম আজাদকে আন্তরিক অভিনন্দন জানাই। দিলওয়ার হাসান লেখক অনুবাদক, আপনি তাকে চেনেন, তিনি বলেছেন, আপনি বললেন সম্পাদকরা লেখক সৃষ্টি করেন, সিকান্দার আবু জাফর, আহসান হাবিব বা আবুল হাসনাতের মতো জহুরি সম্পাদক এখন আর নেই। এখন যারা আছেন তারা সম্পাদক নন ঠিক, লেখা সংগ্রহকারী মাত্র। তাহলে লেখক তৈরি হবে কি করে? তিনি একটা কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনার কাছে। ফারহান আনন্দময়ী, তার কথাও নিশ্চয়ই আপনার মনে আছে, সেই বিজয় ফুলের সে একজন আপনার শুভেচ্ছা দূতই বলা যেতে পারে। হ্যাঁ আপা, শুভ সন্ধ্যা, শুনছি আপনার কথাগুলো যেন গল্প, বিজয় ফুল ছড়িয়ে পড়ুক সবখানে। শাহরিয়ার আদনান শান্তনু লিখেছেন, দেশি প্রবাসী লেখক বিভাজন বড়ই দুঃখজনক, সবাই তো বাংলাভাষী লেখক, এটা আশা করি সংশ্লিষ্ট মহল ভেবে দেখবেন। মুজিব রহমান, তিনি একজন ইংরেজি অধ্যাপক, নিজেও লেখালেখি করেন, অনুবাদ করেন, লিখতেন, সমৃদ্ধ হচ্ছি, কবিকে অভিবাদন অভিনন্দন, এই অনবদ্য সংযোগ সংস্থাপনের সূত্রধর আলম খোরশেদ ভাইকে সকৃতজ্ঞ অভিবাদন ও অভিনন্দন। ফরিদুজ্জামান লিখেছেন, শুভকামনা জানাই। শাহরিয়ার পারভেজ শুভযোগ। সৈয়দ সুমন, খুব ভালো বলছেন আপা। সুদীপ দেওয়ানজি, নতুন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ধরনের সাহিত্য আলোচনা, খুব ভালো লাগছে। হারুন রশিদ, শুভকামনা জানাই। সাকিব আলী, আন্তরিক অভিনন্দন। মেহরুব রহমান, অসাধারণ আলাপচারিতা, মুগ্ধ শ্রোতা, অনেক সমৃদ্ধ হয়েছি। রুবি কবির, মন দিয়ে দেখছি, মগ্ন হয়ে শুনছি, চমৎকার আলোচনা। বিপুল কৃষ্ণ দাস, ধন্যবাদ, বেশ ভালো লাগলো অনুষ্ঠানটি। রীতানা, খুব ভালো বলছেন, অসীম কৃতজ্ঞতা।
এটি ইংরেজিতেও একটা বড় মন্তব্য এসেছে। মোহাম্মদ জাহিনুল ইসলাম লিখেছেন, সালাম ম্যাডাম, গুড টু হিয়ার ইউ। থার্ড প্যারা অফ প্রিয়াম্বল বাংলাদেশ কনস্টিটিউশন ফার্দার প্লেজিং that it shall be a fundamental aim of the state to realize through the democratic process a socialist society free from exploitation, a society in which the rule of law, fundamental human rights and freedom, equality and justice, political, economic and social will be secured for all citizens. আমাদের আরেক জায়গায় লাইভটা আমি শেয়ার করেছিলাম বিস্তার লিটারি সার্কেল, ওখানে কানাডা থেকে রঞ্জনা ব্যানার্জি, যিনি লেখালেখি করেন, হয়তো চেনেন তাকে আপনি, তিনি একটি মন্তব্য করেছেন যেটা আমার খুব ভালো লাগলো। তিনি বলছেন যে পুরস্কারের সঙ্গে দায়বদ্ধতার সম্পর্কটি যে আপনি জুড়ে দিয়েছেন, এটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা আমারও মনে হয় এই জিনিসটি চর্চা আমাদের দেশে শুরু হতে পারে। যাই হোক, আপনি সবগুলো মন্তব্যের প্রেক্ষিতে আপনার ছোট্ট একটা অনুভূতি বা প্রতিক্রিয়া ব্যক্ত করে আপনার পাঠে চলে যান। হ্যাঁ, প্রথম কথাটা হলো যে সম্পাদকের ব্যাপারে যেটা বলেছেন, আমি নিজে কদিন আগে লিখেছি শাহাদত চৌধুরীকে নিয়ে। আমি তাকে বলেছি সাগরময় ঘোষের দেশের কথা, সুনীল, শক্তি, শীর্ষেন্দু এরা কিভাবে লেখক হয়েছেন। আমাদের শাহাদত ভাইয়ের কারণে আমরা কতজন তৈরি হয়েছি। এখন ব্যাপার হলো যে সম্পাদক যিনি হবেন, আমার মনে হয় আজকের আমাদের আলোচনা যারা শুনবেন, মালিক কারা পত্রিকার? আলো মালিক কারা? মালিক তো বেনিয়ারা। এখন এখানে শিল্প সাহিত্য যদি একজন বেনিয়ার হাতে পড়ে তাহলে কি করে হবে? আপনার তো দেখেন অত বিত্ত নাই, আপনি তো বিস্তার চালাতেও পারলেন না এখন এই বিপাকে পড়ে। আপনার যদি আজকে প্রচুর অর্থ থাকতো, আপনার বিত্ত নাই, আপনার চিত্ত আছে, আর যাদের চিত্ত আছে, বিত্ত আছে, তাদের চিত্ত নাই। এই দুটোর সংযোগটা সাধন কি করে হবে? ওই গোড়ার কথা, ওরকম মানুষ তৈরি করতে হবে। শিল্প সাহিত্য সংস্কৃতি বড় বড় প্ল্যাটফর্মের ব্যাপার না। ছোট 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 চায়ের দোকানে, ছোট জায়গায় কফির দোকানে, ছোট লাইব্রেরির দোকানে ৩-৪টা বই নিয়ে ঘরের মধ্যে গল্প করা, ৪-৫টা গল্প নিয়ে দাদির সঙ্গে বসা, ৬-৭টা সিঙ্গারা নিয়ে একটা নতুন বই এসছে খবরটা দেয়া, একেবারেই ওখান থেকে উঠে আসতে হবে। দ্বিতীয় কথাতে যাই, সেটা হচ্ছে যে পলিটিক্যাল যে অবস্থা। আমি একটা কথাই বলেছি যে এখনকার যে অবস্থা হয়ে গেছে, যে ন্যায্যতা, একটাই শব্দ বলি, ধর্মে ন্যায্যতা নাই, গণতন্ত্রে ন্যায্যতা নাই, তারপরে কি বলবো, ধর্ম নিরপেক্ষতায় ন্যায্যতা নাই। এখন আমাদের যেটা ছিল বহুত্ববাদিতা, সেই জায়গায় হয়ে গেছে শীর্ষবাদিতা। মানে কখনোই আমরা দাবি করে বলতে পারি না আমার মা সর্বশ্রেষ্ঠ সুন্দরী, যার যার মার কাছে তার মা সুন্দর। ঠিক ধর্মের ব্যাপারটিও তাই। এটিও আমি যেরকম করে একটু ধারণা বলেছেন রঞ্জনা, আমি মনে করি যে এই দায়বদ্ধ তাদেরকে করে দিতে হবে। পুরস্কার এখন থেকে জাতীয় পুরস্কার দিলেই তাকে বলতে হবে আপনি উদার মনা অনেক ইমাম আছেন, আপনি স্থানীয় মাদ্রাসাতে যাবেন, গল্প করবেন। খালি রাষ্ট্রের উপরে সব দায়িত্ব দিলে তো হবে না। রাষ্ট্র থেকে তো আমি কত কিছু পেয়েছি। আমি তো বাংলাদেশ থেকে, একটা দরিদ্র দেশ আমাকে তৈরি করে বিদেশে পাঠিয়েছে, আমি মরিয়া হয়ে গেছি আমার দেশের কথা। ছোট কাজ হলে গিয়ে দাঁড়িয়ে একটু যদি আমি দাঁড়ালে একটু বাংলাদেশের কথা বলে কোনায় দাঁড়িয়ে থাকি। তো এই যে বোধটি আসলে শিশুকাল থেকে মাথার মধ্যে দিতে হয়। আমরা পাকিস্তান আমলে জন্মগ্রহণ করেছি, আমরা বুঝেছি যে ওই স্বাধীনতাটা আমরা পাইনি বলে আমরা যুদ্ধ করেছি। এখন পেয়ে যাবার পরে টেবিলে 10টা পদের আছে, আপনি কেন ভাই 10 পদের খাবার খাবেন? আপনি আপনার শরীরের উপযোগী যা হবে সেই প্লেটটা বেছে নিন, ওটাই শুধু খান। আপনি এই 10টা নিতে হবে না আপনার সামনে আসলো বলে। অনলাইনে অনেক সুযোগ সুবিধা চলে এসছে এবং সেখানেও আমি মনে করি যাচাই বাছাই করার দরকার আছে। আমরা একটা পোস্ট দিলে 3 জন এসে আমাদের বিরোধিতা করে আমি দেখি যে আর কিছুই না। কদিন আগে শহীদ বুদ্ধিজীবীদের উপর সাক্ষাৎকার বিজয়ফুল থেকে হচ্ছিল, ডক্টর সালিম জাহান নিচ্ছিলেন, কতক্ষণ পর আমাদের ওটা সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর বললো রিপোর্ট করে দিয়েছে, রিপোর্ট করে দিয়েছে। আমি বললাম এটা একটা স্মৃতি। এটা তো এখনকার ছেলে মেয়েদেরকে বলি আপনারা কেন সংঘবদ্ধ হতে পারবেন না? আপনারা দেখুন একটি নারী বিদ্বেষী একটি ওয়াজ হচ্ছে, সেটা ভাইরাল হচ্ছে, আপনারা 10 জন আপনারা দল বানান, আপনারা একজনকে টুই করে বলবেন এই ওইটাকে গিয়ে রিপোর্ট কর, 10 জন রিপোর্ট করেন ওইটাকে, কাজ তো করতে হবে। সেইটাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষ, একেবারেই শেষ। তবে আজকে আমরা 10 মিনিট দেরিতে শুরু করেছিলাম, সেই সুযোগ নিয়ে আমরা আরো মিনিট 5 থাকতে পারবো। আপনার পাঠ, এখন সেই পাঠের ভিতর দিয়ে আমরা এই চমৎকার অনুষ্ঠানটির ইতি টানবো।
আলম, ইদানিং আমার কবিতা খুব বেশি পছন্দ করছেন সবাই। তো কবিতার ওই বাক পরিবর্তন বাইরে এখানে দেখে শুনে, এখানের জন হেগলি, বেঞ্জামিন জাফানায়া, সৌভাগ্য, ওয়েন্ডি কোপ, এদের কাছে প্রশিক্ষণ, এদের সঙ্গে থেকে আমার বাংলার মতো যে ডায়াসপোরার থেকে যে জিনিস এসেছে আপনিও লক্ষ্য করুন। এই কবিতাটার নাম হচ্ছে পালান্তর। এটা বাঙালি পত্রিকায় বার হয়েছে। সম্পাদক ফোন করে বলেছেন যে আপা অনেক ভালো একটা কবিতা। পালান্তর বর্তমান অবস্থার জন্যই, এটা বিজয় দিবসের জন্য কবিতা। ডিসেম্বর এলেই বাতাসের বদলে বুকে হরিণ ঢুকে পড়ে। ডিসেম্বর এলেই বাতাসের বদলে বুকে হরিণ ঢুকে পড়ে, আর আমি শূন্যে উঠে ঊর্ধ্ব থেকে উল্টো হয়ে যাই, শিং ভেঙে নিষ্ফল তর পাই। 50 বছরে অনেক তো ঘুমিয়েছি, আর আমি ঘুমাবো না, মাথার বাহুল্য বিষ হইয়াছে শেষ। তোমরাও বাবুনগরের ভূতের গোসলখানার স্নান বাদ দাও, তোমরাও বাবুনগরের ভূতের গোসলখানার স্নান বাদ দাও। নিজ মাংসে বৈরী না হলেও নিজ নির্বুদ্ধিতায় হবে, হয়েছ তো অনেকেই। সমগ্র সরিয়া গেছে, মরে গেছে, চলে গেছে প্রাণ, থাকে নাই প্রাণ, কেবল জমির জাজিমটুকু আছে, দাঁড়াবার দেশটুকু আছে, ক্রন্দন করিব বলে আছে আসমান। কিন্তু আরেকটি আঁখ হলেই নাব্যতা এসে যাবে, আর দুটো কুটো হলে কেটে যাবে ভাইস। যেমন 5টি দশক আগে আমাদের অন্ত্যেষ্টিক্রিয়ার অবশিষ্ট অঙ্গারটুকু ছিল, আর তা থেকেই অঙ্কুরিত হয়েছিল আগুন। ঘুম চটে গেছে, আর আমি নিদ্রা নেব না যখন তখন, আর আমি বরফের নাও বাইব না। অকাল কুষ্মাণ্ড যত আছো, এইবার তোমাদের পালা। এটা একটা। আরেকটা ছোট, ওইটা করে নেই, তাহলে একটু আমার কবিতার ধরনটা ধরতে পারবেন যে কোন জায়গায়। মানে আমি নিজেও বুঝি না, এগুলি আন্তর সংলাপ, আমার সংলাপ আমার সঙ্গে। আমি তো মনে করি স্বপ্নে আমার ওহি আসে, সালভাদর দালির মতো ঘুম চটে গেলে ব্রাশটা গিয়ে যেখানে পড়ে ওটাই আমি লিখি। কোনো প্রস্তুতি পর্যাপ্ত না কবিতার নাম। আজ আমার অন্তর্মহলে ইঁদুর ঢুকিয়ে ভেতরের কাপড়, পুরনো কাপড় ফুটো করে ফুতুর হবার দিন। আজ চোখ তীর চোখের বাইরের চৌহদ্দিতে তাক করে বিদ্ধ করে পরম করার দিন। আজ মশলা, লবণ, ঝালের তাণ্ডবে ঘুটনির তালে তালে করোনা কীট শনাক্ত করার দিন। আজ এক সংগোপন কম্বিনেশনে ধারণার সবগুলো ধরন পাল্টে ফেলার দিন। কোনো কিছুই তো বাকি রাখিনি আজকের প্রস্তুতির, তবু সব কিছু চলে যাচ্ছে 3 ফুট দূরত্বে। মুখ বন্ধ হয়ে গেল মাস্কে, আর 96 বার হাত ধুলেও লেডি ম্যাকবেথের মতো হাত থেকে রক্তের রঙন কিছুতেই ছাড়াতে পারছি না, কিছুতেই ছাড়াতে পারছি না, কিছুতেই ছাড়াতে পারছি না। বাহ, অসাধারণ, চমৎকার একটি জায়গায়, এবং খুব সমকালীন আমাদের করোনাকে ঘিরে আমাদের যে প্রত্যেকেরই নানাবিধ অভিজ্ঞতা এবং প্রত্যেকেরই নানাবিধ দুঃসহ অবস্থানের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, ফলে সেটারই জন্য একটা চমৎকার সারাংশ আমরা পেলাম। তো আমরা শেষ করব, শেষ করার আগে ছোট্ট একটি ঘোষণা। আমাদের এই পাণ্ডুলিপি করে আয়োজনের পরের পর্ব আগামী বৃহস্পতিবার 24 তারিখ, এবং আমাদের সেদিনের অতিথি বাংলাদেশেরই একজন খুব দায়বদ্ধ লেখক, গবেষক আফসান চৌধুরী। তো আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেদিনও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। অনেক শুভরাত্রি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি।